ব্যোমকেশ বক্সী নতুন গল্প শুরু হচ্ছে। গল্পের নাম সৈয়দ মুস্তাফা সিরাজ। আলেকজান্ডারের বাঁটুল গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের চ্যানেল গল্পগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম নিত্য নতুন ব্যোমকেশ বক্সীর গল্প শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। জিনিসটা দেখতে ক্রিকেট বলের মতো, কিন্তু বেজায় খসখসে এবং কালো রঙের। হাতে নিয়ে দেখলুম বেশ ওজনদারও বটে। সারা গায়ে হিজিবিজি কী সব লেখা আছে দুর্বোধ্য ভাষায়। সেই সঙ্গে জায়গায় জায়গায় সূক্ষ্ম নকশার কারিকুরি। নাড়াচাড়া করে দেখে বললুম, জিনিসটা কি? যিনি এটা নিয়ে সকালবেলা কর্নেল নীলাদ্রি সরকারের ড্রয়িং রুমে হাজির হয়েছেন তার নাম বেণীমাধব রায়। 50-এর কাছাকাছি বয়স, স্বাস্থ্যবান শক্ত সমর্থ চেহারার মানুষ। আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন, বুঝতে পারলেন না তাই তো? এটা আসলে একটা লোহার বাঁটুল, কিন্তু ও লোহায় মরচে ধরার জন্যই। বাঁটুল? তার মানে যা ছুঁড়ে আদিবাসীরা পাখিটাকে শিকার করে? বাঁটুল তো আমি দেখেছি। কুলতি থেকে মার্বেলের গুলির সাইজের মাটির বাঁটুল আমিও ছেলেবেলায় কতবার ছুঁড়েছি কার্নিশে পায়রা মারতে। বাঁটুল কখনো এমন প্রকাণ্ড হয় দেখিনি তো। তাছাড়া এটার ওজন মনে হচ্ছে প্রায় 8 কিলো। গুলতি থেকে ছোঁড়াও তো অসম্ভব মশাই। বেণীমাধববাবু রহস্যময় হাসলেন। হ্যাঁ, এটা প্রায় 2300 বছরের পুরনো গ্রিক মাটুল। খ্রিস্টপূর্ব 327 সালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণে আসার সময় আফগানিস্তানে পাঞ্জশির উপত্যকায় ঘোরবান্দ নদীর ধারে তাঁবু ফেলেছিলেন। ওই সময় তার বাঁটুলটা হারিয়ে যায়। ওই আমলের ইতিহাসে এসব কথা আছে। তা সে যা হোক, তার প্রায় 2239 বছর পরে 1912 খ্রিস্টাব্দে পুরাবিজ্ঞানী জন মার্শাল ওই এলাকায় এক লুপ্ত সভ্যতার ধ্বংসাবশেষ পুনরুদ্ধারের সময় মাটির তলা থেকে এমনি একটা বাঁটুল কুড়িয়ে পান। তেমনি একটা বাঁটুল আমার ভাগ্যেও জুটেছে। হ্যাঁ, তবে আমি এটা কোথায় পেয়েছি তা বলা যাবে না। জিনিসটার দাম কয়েক কোটি টাকা। মার্শালের যে বাঁটুলটা লন্ডনের জাদুঘরে আছে সেটা কিন্তু আলেকজান্ডারের নয়। হ্যাঁ, কিন্তু এটাই যে সম্রাট আলেকজান্ডারের বাঁটুল, তার প্রমাণ কি? বাঁটুলটার গায়ে খোদাই করা হিজিবিজিতে আঙুল রেখে বেণীমাধববাবু বললেন, এই তো সব লেখা আছে দেখুন, প্রাচীন গ্রিক হরফে। আর এই যে গোল চিহ্নটা দেখছেন, হ্যাঁ, এটা হলো গ্রিক সম্রাটের শিলমোহর। কর্নেলের দিকে তাকিয়ে দেখলুম উনি দাঁতে চুরুট কামড়ে একটা প্রকাণ্ড ইংরেজি বই খুলে গম্ভীর মুখে পড়ছেন। এদিকে ওর সাদা দাড়িতে যে চুরুটে ছাই পড়ছে সেদিকে লক্ষ্যই নেই। বেণীমাধববাবু বাঁটুলটা কফি টেবিলের চৌকোনা কৌটোয় রাখলে এতক্ষণে মুখ তুলে কর্নেল বললেন, হ্যাঁ, কি যেন বলছিলেন বেণীমাধববাবু? রাতবিরেতে আপনার ঘরে ভূতের উপদ্রব হয়? বেণীমাধব গম্ভীর হয়ে গেলেন। হ্যাঁ কর্নেল, 1 মাস হলো জিনিসটা আমি পেয়েছি, আর তারপর থেকেই প্রায়ই রাত্রিবেলা অদ্ভুত সব কাণ্ড হচ্ছে আমার ঘরে। এই ধরুন, ওই দেয়ালে টাঙানো ছবি পড়ে যাচ্ছে ঝনঝন শব্দে, কিন্তু আলো জ্বালিয়ে দেখি না, কিছুই পড়েনি কিংবা ভাঙেও নি। কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে শুনি কেউ ধূপ ধূপ শব্দ করে ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে, অথচ আলো জ্বাললে আর তাকে দেখতে পাচ্ছি না। কোনো রাতে হঠাৎ শুনি যে ওই ফিসফিস করে কারা যেন কথাবার্তা বলছে, অথচ আলো জ্বাললেই সব চুপ। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটেছে গত রাতে, বুঝলেন। এত সব কাণ্ডের পর এমনিতেই আতঙ্কে ঘুম আসতে চায় না, প্রায় জেগেই কাটাই। তো কাল রাত 3:30 এক কাণ্ড হলো। টেবিল ল্যাম্পটা জেলেই রাখি আমি সারা রাত।
বুঝলেন? তো হঠাৎ দেখি কালো কুচকুচে একটা হাত মাথার দিকের জানলা দিয়ে ঢুকে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করে দিল। লাফিয়ে উঠে বসলুম। পিস্তল আছে আমার, তো সেই পিস্তল নিয়ে সুইচ টিপে বড় আলোটা জ্বেলে দিলুম। কিন্তু না, উঁকি মেরে কাউকে দেখতে পেলুম না। সকালে দেখি টেবিল আর জানালার ধারে এই 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 যে এই লোমগুলো পড়ে আছে। পকেট থেকে বেণীমাধববাবু একটা কাগজের মোড়ক বের করে কর্নেলকে দিলেন। কর্নেল মোড়কটা খুললেন। কয়েকটা কালো 2-3 ইঞ্চি লোম। কর্নেল একটা লোম চিমটি কেটে তুলে বললেন, বেজায় শক্ত দেখছি, যেন ছুঁচ। ঠিক আছে, এগুলো থাক। আর বাঁটুলটা? না 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 না, ওটা আপাতত আপনার কাছেই থাক কর্নেল। হ্যাঁ, আমি ভীষণ ভয় পেয়ে গেছি এবার, জানেন তো। ও জিনিসটা ঘরে রাখতে আর সাহস হচ্ছে না। ভেবেছিলুম ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রাখবো কিনা। না, কিন্তু আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। ও লকার ভেঙে চুরি যাওয়া কিছু আশ্চর্য নয়। ওটা আপনিই রাখুন। কর্নেল মোড়ক এবং বাঁটুলের সুদৃশ্য কৌটোটা হাতে নিয়ে পাশের ঘরে রেখে এলেন। তারপর বললেন, ঠিক আছে বেণীমাধববাবু, আমরা তাহলে ওবেলা একবার আপনার বাড়িতে যাচ্ছি। আপনার ঘরটা একবার পরীক্ষা করা দরকার। বেশ বেশ বেশ, আসুন। ঠিক আছে, তাহলে চলি। নমস্কার। বেণীমাধববাবু নমস্কার করে চলে গেলেন। কর্নেল আবার সেই ইংরেজি বইটা খুলে বসলেন। আমি বললুম, এটা কি সত্যি বাঁটুল এবং আলেকজান্ডারেরই বাঁটুল বলে মনে করেন? ডার্লিং, সেকালের বীরপুরুষেরা ছিলেন সবই তাগড়াই মানুষ। খাদ্যে তখনও কেউ ভেজাল দিতে শেখেনি, হাওয়া বাতাসও এমন বিষিয়ে যায়নি। বিশুদ্ধ বাতাসে তাঁরা শ্বাস প্রশ্বাস নিতেন এবং অনেকে আস্ত একটা রাম পাঁঠা খেয়ে হজম করতেন। তাঁদের বাটুল কি আর একালের মার্বেলের গুলির মতো হবে? বুঝলুম রসিকতা করছেন। চটে যাওয়ার ভান করে বললুম, বাজে কথা বলবেন না, বরং এত ভেজাল খেয়ে এবং দূষিত বাতাসে নিঃশ্বাস নিয়েও একালের মানুষ যা করছে তা সেকালের ওই বীর পুরুষেরা কল্পনাও করতে পারতেন না। আমার ধারণা বেণীমাধববাবু এই সকালবেলা একটা আজগুবি গল্প বলে তাক লাগিয়ে চলে গেলেন। তাই বুঝি? ঠিক তাই। ভুঁয়ো বাটুলটা একটা ছল মাত্র। লোমগুলো নিশ্চয়ই কোনো বাড়ির রোয়াকের আড্ডাবাজ কোনো পাঁঠার। আমার সন্দেহ, ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য থাকতে পারে বলে তোমার সন্দেহ হচ্ছে? এই মুহূর্তে বলা কঠিন, তবে ভদ্রলোকের চেহারায় কেমন ধূর্ততার ছাপ আছে। চোখ দুটো দেখলেন না, কেমন যেন বেড়ালের মতো। বুঝতে পারছি, ওকে তুমি পছন্দ করনি। ডার্লিং, বেণীমাধব রায় একসময়কার বিখ্যাত ব্যবসায়ী বংশের মানুষ। এখন ওদের অবস্থা পড়ে গেছে, কিন্তু এদেশে কিউরিয় দ্রব্যের কারবারি হিসেবে নাম করতে হবে সবার আগে। বিচিত্র ধরনের প্রাচীন জিনিস উনি কেনাবেচা করেন। ফ্রি স্কুল স্ট্রিটে ওর কিউরিও শপে তুমি দেশ বিদেশের বহু কোটিপতি খদ্দেরের দর্শন পাবে দুবেলা। কাজেই ওর প্রতি অকারণ সন্দেহ পোষণ করো না। কেন উনি আমার সঙ্গে ছলনা করতে আসবেন মিছিমিছি? কর্নেলের কথা শুনেও আমার সন্দেহ গেল না, কিন্তু আর কথা না বাড়িয়ে ওর বইটার দিকে তাকালুম। খুব পুরনো বই বলে মনে হলো। পোকায় যথেচ্ছ কেটেছে বইটাকে। জায়গায় জায়গায় দুটো একটা করে শব্দ কামড়ে খেয়েছে। বললুম, কর্নেল, এত মন দিয়ে কি বই পড়ছেন বলুন তো? আলেকজান্ডারের জীবনী, তাঁর সমকালের এক গ্রিক ঐতিহাসিক আরিয়ানের লেখা। তার মানে আপনি বিশ্বাস করছেন যে জিনিসটা সত্যি আলেকজান্ডারের বাঁটুল? কর্নেল বইটা এগিয়ে দিয়ে বললেন, সে কথা পরে, কিন্তু গ্রিক সম্রাট আলেকজান্ডারের একটা প্রিয় বাঁটুল সত্যিই ছিল এবং তা আফগানিস্তানে এসে হারিয়েও গিয়েছিল। পড়ে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। বইটা নিয়ে খোলা পাতাটায় দ্রুত চোখ বুলিয়ে নিলুম। একখানে লেখা আছে, সম্রাট খুব ভেঙে পড়েছিলেন বাঁটুল হারিয়ে। সারা রাত ঘুমোননি। সকালে ঘোরবন্ধ নদীর ধারে একখণ্ড পাথরের ওপর বসে আমাদের বললেন, আমাকে হিন্দুস্তান থেকে হয়তো নিরাশ হয়ে ফিরতে হবে। বাঁটুলটা বড় পায়মান্ত ছিল। আমরা তাকে খুব বোঝালুম, কিন্তু তার মুখ থেকে দুঃখের ছাপ মুছল না।
পরে হিন্দুস্তানের রাজা পোরস অর্থাৎ পুরুর সঙ্গে যুদ্ধে আমাদের জয় হলে তখন সম্রাটকে বললুম, দেবতা জিউস আপনার সহায়। তখন সম্রাট আমার কানে কানে বললেন, কাল রাতে দেবতা জিউস আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, আর এগিয়েও না, ফিরে যাও। পড়ার পর বললুম, তাহলে যা বুঝছি সত্যি সত্যি একটা বাঁটুল ছিল, কিন্তু রহস্যটা হলো অন্যত্র। জয়ন্ত, ময়রার যেমন সন্দেশে রুচি থাকে না, তেমনি খবরের কাগজের লোক হওয়াতে তোমার কাগজে রুচি নেই। হঠাৎ এই কথার অর্থ? তোমাদের সত্যসেবক পত্রিকার 2 পাতায় বেরোনো অদ্ভুত বিজ্ঞাপনটা তুমি পড়োনি। কি বিজ্ঞাপন বলুন তো? কর্নেল হাত বাড়িয়ে টেবিল থেকে কাগজটা তুলে নিয়ে 2 পাতার একটা বিজ্ঞাপন দেখালেন। বিজ্ঞাপনটা ছোট, লেখা আছে, বাঁটুল যেখানেই থাকো ফিরে এসো, যা চাও পাবে। রবিবার যশোর রোডে মন্দিরতলায় রাত 10টা পর্যন্ত অপেক্ষা করব। ইতি মামা। বিজ্ঞাপনের শেষ কথাগুলো অদ্ভুত বটে, কিন্তু এখানে বাঁটুল সম্ভবত একটা ছেলের নাম। আজকাল কত ছেলে বাড়ি থেকে পালাচ্ছে। আমার মনের কথা যেন টের পেলেন গোয়েন্দামশাই, একটু হেসে বললেন, কে বলতে পারে বিজ্ঞাপনের বাঁটুল আলেকজান্ডারের বাঁটুল নয়? অসম্ভব, ইনি জনৈক শ্রীমান বাঁটুলচন্দ্র ছাড়া আর কেউ নয়। আলেকজান্ডারের বাঁটুল কেউ দেখতে বা কিনতে চাইলে বেণীমাধববাবুর কিউরিও শপেই তো যেতে পারত। তাছাড়া ইতি মামা যখন লেখা আছে তখন তো আর কথাই নেই। সম্ভবত বাঁটুলচন্দ্রটি বড় শেয়ানা ছেলে। কর্নেল আর কোনো মন্তব্য করলেন না, বইটা টেনে নিয়ে ফের পড়তে শুরু করলেন। বেণীমাধব রায়ের বাড়ি সল্টলেকের উত্তর সীমায়, পেছনে খাল, তার ওধারে দমদম এয়ারপোর্টগামী ভিআইপি রোড। বাড়িটা বছর 2 আগে বানিয়েছেন বেণীমাধব। একতলা হলেও বেশ বড় এবং নিরিবিলি জায়গায়। এপাশে ওপাশে অনেকটা তফাতে কয়েকটা বাড়ি সবে তৈরি হচ্ছে। বিকেল 5টায় পৌঁছে ঝটপট চারপাশে চোখ বুলিয়ে নিয়েছিল। উলুকাশ আর ঝোপঝাড় গাছপালায় জায়গাটা জঙ্গল হয়ে আছে। তাছাড়া যে সময়ের কথা বলছি তখন সল্টলেকে সবে ঘরবাড়ি হচ্ছে। চারদিক প্রায় খাঁ খাঁ করছে। যে ঘরে ভূতের উপদ্রব হয় সেই ঘরটা একেবারে উত্তর অংশে। পেছনে এক টুকরো পোড়ো জঙ্গুলে জমি, তার পেছনে তার কাটার উঁচু বেড়া, বেড়া ঘেঁষে গাছপালা গজিয়েছে। কর্নেল সেদিকটা গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখলেন। তারপর আমরা ঘরটাতে ঢুকলুম। বেণীমাধব অবিবাহিত মানুষ। এ বাড়িতে তাঁর এক পিসিমা আর দূর সম্পর্কের এক ভাগ্নে অমল, তাছাড়া একজন রাঁধুনি দয়াল ঠাকুর, 2 জন চাকর ভবা ও চাঁদু, দারোয়ান বীরবাহাদুর, ঝি পাঁচুর মা। লোকজন বলতে এই। বেণীমাধববাবুর গাড়ি আছে 2টো, কিন্তু ড্রাইভার রাখেননি। একটা নিজে চালান, অন্য গাড়িটা অমলকে দিয়েছেন। অমল মামার টাকায় ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা করে। তার দোকান আছে চৌরঙ্গি এলাকায়। আমরা অমলকে দেখতে পেলুম না। সে তার দোকান থেকে বাড়ি ফেরে অনেক রাতে। আমরা আসবো বলে বেণীমাধববাবু 3টের মধ্যে তার কিউরিও সব বন্ধ করে বাড়ি চলে এসেছেন। বেণীমাধবের শোয়ার ঘরটা বেশ বড়। খাটের পাশে একটা টেবিল, তার গা ঘেঁষে জানালা। সেই জানালা দিয়েই একটা লোমশ হাত ঢুকে টেবিল ল্যাম্প নিভিয়ে দিয়েছিল। কর্নেল খুঁটিয়ে পরীক্ষা করে বললেন, অনেক লোম পড়ে আছে দেখা যাচ্ছে। আচ্ছা বেণীমাধববাবু, কাল রাতে যখন ঘটনাটা ঘটল তারপর কোনো মোটর গাড়ির শব্দ শুনেছিলেন কি? দেখুন, পেছনে খালের ওধারে ভিআইপি রোড, সে শব্দ তো দিনরাত সবসময়ই শোনা যায়। না না না, ধরুন কাছাকাছি কোনো গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনেছিলেন কি? না, খেয়াল করিনি। খালের ধারে তার কাঁটার বেড়ার একটা জায়গা কেউ ফাঁক করে রেখেছে, দেখে এলুম। সেখানেও এমনই কালো লোম পড়ে আছে। কাজেই বানর জাতীয় প্রাণী ওই পথেই এসেছিল। ওদিকে খালের ওপর একটা কাঠের পোলও দেখতে পেলুম। আমার ধারণা প্রাণীটা কেউ পুষেছে এবং ট্রেনিং দিয়েছে। তারপর গাড়ি করে তাকে এনে
আপনার বাড়ির দিকে পাঠিয়েছে। কিন্তু কেন? টেবিল ল্যাম্পটা নিভিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? টেবিল ল্যাম্প তো সারা রাত জ্বালিয়ে রাখেন বলছিলেন। হ্যাঁ কর্নেল, ওই ভুতুরে কাণ্ডটা কয়েক রাত চলার পর ওটা জ্বালিয়ে রাখতে শুরু করি। টেবিল ল্যাম্প জ্বললে আর কোনো উৎপাত ঘটে না বুঝি? না। তাহলেই বোঝা যাচ্ছে টেবিল ল্যাম্প কেন নেভানোর দরকার হয়েছিল। টেবিল ল্যাম্পটা এই পাশে সরিয়ে ভালোই করেছেন। মে মাসের এই গরমে জানলা বন্ধ করা যাবে না, প্রাণীটার নাগালের বাইরে রাখাই ভালো। তা আপনি কি মশারি খাটিয়ে শোন? উপায় নেই কর্নেল, সল্ট লেকে 12 মাস যা মশার উৎপাত। ঘরের ভেতর প্রচুর আসবাবপত্র, বেশিরভাগই সেকেলে ডিজাইনের জিনিস। আমি প্রকাণ্ড একটা কাঠের আলমারির দিকে তাকিয়ে আছি দেখে বেণীমাধববাবু একটু হেসে বললেন, এসব জিনিস আমার ঠাকুরদার আমলের, বুঝলেন। মায়া বসে এগুলো বদলে আধুনিক ডিজাইনের ফার্নিচার কিনিনি। আর তাছাড়া আজকালকার জিনিস বড় ঠুনকো। পুরনো জিনিসের প্রতি ওর মায়া থাকা স্বাভাবিক জয়ন্ত, ওর কিউরিও সব তার প্রমাণ। ঠিক বলেছেন কর্নেল, একদম ঠিক বলেছেন। যে জিনিস যত পুরনো তার প্রতি আমার তত মায়া। বাতিকও বলতে পারেন। ওই ব্রোঞ্জের প্রদীপটা দেখছেন, ওটা গুপ্ত যুগের। টাকার অঙ্কে ওটার দাম লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু ওটা বেচিনি, দোকান থেকে এনে রেখেছি। আর এই পোড়ামাটির সিংহটা দেখছেন না, ওটা ভারহুত স্তূপ থেকে সংগৃহীত। নানা হাত ঘুরে আমার হাতে এসেছিল, এটাও বেচিনি। তারপর এদিক ওদিক তাকিয়ে নিয়ে ফের বললেন, আর ওই বাঁটুলটাও আমি কিন্তু মায়ায় পড়ে বেচিনি। হ্যাঁ, বিক্রি করতে চাইলে ওর দাম পেতুম 1.5 কোটি টাকা, বুঝলেন। কথা বলতে বলতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। ঘরে আলো জ্বলেছে, একবার কফি, একবার চা এবং কিছু মিষ্টদ্রব্য খাওয়া হয়েছে আমাদের। হঠাৎ কর্নেল উত্তেজিতভাবে একটা জানলার দিকে আঙুল তুলে বললেন, আরে ওটা কি? তারপর হন্তদন্ত হয়ে ওদিকে উঠে গেলেন। পর্দা তুলে প্রায় চেঁচিয়ে বললেন, বেণীমাধব বাবু, ওই দেখুন, ওই সেই আজগুবি বাঁদরটা পালাচ্ছে, এই মাত্র উঁকি দিচ্ছিল এখানে। বেণীমাধব লাফিয়ে উঠে বললেন, তবে রে বেটা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, দাঁড়া। তারপর বিছানার চাদর তুলে ওর পিস্তলটা নিয়ে রাগে অস্থির হয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে ওর চেঁচামেচি শুনলুম, আমি হকচকিয়ে গিয়েছিলুম। এবার আরও ভড়কে গেলুম কর্নেলের কাণ্ড দেখে। বেণীমাধববাবু বেরিয়ে যেতেই উনি তার বিছানার তলায় হাত ভরে একটা চাবির গোছা টেনে নিলেন। তারপর ঝটপট টেবিলের ড্রয়ারে চাবি মেলাতে থাকলেন। কয়েকটা চাবির পর একটা চাবি ফিট করল। তখন ড্রয়ার খুলে কী সব হাতড়াতে হাতড়াতে আমাকে বললেন, জয়ন্ত, তুমি ওকে কিছুক্ষণ আটকে রাখো গিয়ে। বুঝতে পেরেছো কি বলছি? কর্নেলের সঙ্গে বহু বছর কাটাচ্ছি, আমাকে কি করতে হবে তখনই টের পেয়েছিল। পেছনের দরজা দিয়ে বেরিয়ে দেখি ঠাকুর, চাকর, দারোয়ান সবাই বেরিয়ে পড়েছে। তারা চোর চোর বলে চেঁচাচ্ছে। ওদিকে বেণীমাধববাবু পিস্তল উঁচিয়ে কাঁটাতারের বেড়াটার দিকে নজর রেখে দাঁড়িয়ে আছেন। সম্ভবত তাঁর ধারণা প্রাণীটা ফোকর গলিয়ে পালানোর চেষ্টা করবে, আর চেষ্টা করলেই অমনি তাকে গুলি করবেন। আমি গিয়ে তফাতে অন্ধকারে একটা ঝোপের দিকে আঙুল তুলে চেঁচিয়ে বললুম, ওই পালিয়ে গেল, ওই যে পালাচ্ছে। কই কই কই? বেণীমাধব কই কই বলে সেদিকে ছুটলেন। আমিও তার পেছনে দৌড়লুম। তারপর ফের প্রাণীটাকে দেখতে পাওয়ার ভান করে বললুম, দেখুন তো, আরে ওটা কুকুর না সেই জন্তুটা? কোথায় কোথায় কোথায়? ওই যে ওপাশে ওই যে বাড়িটা তৈরি হচ্ছে তার ভেতরে ঢুকলো যেন। হ্যাঁ, তাই নাকি? চলো তো দেখি। বাড়িটার ভেতর অন্ধকারে ঠাসা। বেণীমাধব বললেন, যা অন্ধকার, টর্চটা আনা উচিত ছিল। থাকে, মনে হচ্ছে ব্যাটার ছেলে কেটে পড়েছে। চলুন যাওয়া যাক। একটা কাজ করলে হতো না বেণীমাধববাবু? কর্নেল বলছিলেন ভিআইপি রোডে গাড়ি চাপিয়ে কারা প্রাণীটাকে নিয়ে আসে। চলুন তো সেই ফোঁকর গলি আমরা দেখে আসি, অন্তত গাড়ির নাম্বারটা তো নিতে পারবো। কথাটা ওর মনে ধরল। বাড়ির পেছনে আগাছা ঢাকা জমি পেরিয়ে তার কাঁটার বেড়ার ফোঁকর খুঁজতে দেরি হলো না। ওধারে রাস্তা থেকে যথেষ্ট আলো আসছিল, কিন্তু খালের ধারে দাঁড়িয়ে কোনো থেমে থাকা গাড়ি দেখা গেল না। যাবে না তা তো আমি জানি, কিন্তু ওকে আটকে রাখা দরকার। খালটা পেরিয়ে গেলে ভালো হতো বোধহয়। এখান থেকে তো কিছু দেখা যাচ্ছে না।
রাস্তার মধ্যিখানে আইল্যান্ডে ওইসব জঙ্গল করে রেখেছে না। ঠিক বলেছেন জয়ন্তবাবু, চলুন। কিন্তু পা বাড়াতে গিয়ে কর্নেলের ডাক কানে এলো। জয়ন্ত, বেণীমাধব বাবু, কোথায় আপনারা? কর্নেল বাড়িটার পেছনের বারান্দা থেকে ডাকছিলেন। অগত্যা আমরা ফিরে এলুম। আস্তে আস্তে বেণীমাধব রুষ্টভাবে বললেন, ও কালই আমি নিজের খরচায় ওই ভকটটা বন্ধ করে দেবো। হ্যাঁ, গভর্নমেন্টের লোকেরা কিছু লক্ষ্য রাখে না। ঘরে ঢুকে ক্লান্তভাবে উনি বসলেন। এইভাবে ঘর খোলা রেখে যাওয়া আমি সঙ্গত মনে করিনি, তাই উত্তেজনা দমন করে পাহারা দিলুম। কোন দিকে পালালো দেখলেন? আর দেখলাম কোথায়, দেখতে পেলে তো গুলি করে মারতুম। টর্চ নিতে মনে ছিল না, আলো আঁধার হয়ে আছে জায়গাটা। বোঝা যাচ্ছে কোনো কারণে কেউ মরিয়া হয়ে উঠেছে, তাই সন্ধ্যা হতে না হতেই জন্তুটাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সম্ভবত ঘরে ঢুকে লুকিয়ে থাকতো খাটের নিচে। বেণীমাধব র্যাকের মাথা থেকে টর্চ নিয়ে ঝটপট খাটের তলাটা দেখলেন। ওর মুখে উদ্বেগ ফুটে উঠেছিল। এবার মনে হলো ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গেছেন। আবার কফি এলো। কফি শেষ করে ঘড়ি দেখে কর্নেল বললেন, আজ উঠি বেণীমাধব বাবু। আপনার ভাগ্নে অমলবাবুর ফিরতে বোধ করি রাত হবে। ওর সঙ্গে পরে সময় মতো আলাপ করা যাবে। বেণীমাধববাবুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছে আর সামলাতে পারলুম না, হেসেই ফেললুম। বাবা রে! কর্নেল ধমকে সুরে বললেন, চুপ, কোনো কথা নয়। ইলিয়ট রোডে কর্নেলের ফ্ল্যাটে যখন পৌঁছলুম তখন রাত 8টা বেজে গেছে। কর্নেল সোফায় আরাম করে বসে চুরুট ধরিয়ে বললেন, তাহলে বোঝা গেল একটা আজগুবি জন্তু, ধরো কোনো বাঁদুরই, হ্যাঁ, তার মনিবের হুকুমে সত্যি সত্যি বেণীমাধবের বাড়ির জানলায় হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প নিভিয়েছিল। এই ঘটনাটা মিথ্যে হলে বেণীমাধব আমার কথা শুনে অমন হুলুস্থুল করে ছুটে বেড়াতেন না। হ্যাঁ, কিন্তু ওর ঘরে গোয়েন্দাগিরি করলেন কেন আপনি? দুটো জিনিস পরীক্ষা করার সুযোগ নিয়েছিল। এক ঢিলে দুটো পাখি মারা বলতে পারো। প্রথমটার কথা বললুম তোমাকে, দ্বিতীয়টা হলো দৈনিক সত্যসেবকের সেই বিজ্ঞাপন সংক্রান্ত। বেণীমাধবের ড্রয়ারে নোট বইয়ের ভেতর বিজ্ঞাপনের একটা কাটিং দেখলুম। সেটার চাইতেও বিস্ময়কর হলো দৈনিক সত্যসেবকের সেই বিজ্ঞাপন বিভাগের একটা রসিদ। 120 টাকা দিয়ে বেণীমাধবই ওই বিজ্ঞাপন দিয়েছেন। হ্যাঁ, তোমাকে বললে তুমি তোমাদের কাগজের বিজ্ঞাপন বিভাগ থেকে ওই তথ্যটুকু এনে দিতে পারতে, কিন্তু বেণীমাধববাবুর বাড়ি যাওয়ার পর কথাটা হঠাৎ আমার মাথায় এসেছিল। কেন? কর্নেল আমার প্রশ্নের জবাব দিলেন না, চোখ বুজে চুরুট টানতে থাকলেন। তারপর একসময় চোখ খুলে বললেন, আজ শুক্রবার, রবিবার আগামী পরশু। তৈরি থেকো জয়ন্ত। কিছুক্ষণ পরে কর্নেলের কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ির পথে চলেছি তখন মাথাটা ভোঁ ভোঁ করছে। কিছুতেই মাথায় আসছে না বেণীমাধবের ওই রকম অদ্ভুত বিজ্ঞাপন দেওয়ার কারণ কি। দমদম এয়ারপোর্ট ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পর যশোর রোডের ধারে কর্নেলের এক বন্ধু ডাক্তার শিবকালী মজুমদারের বাড়ি। ডাক্তার মজুমদার কর্নেলেরই বয়সী, কিন্তু কর্নেলের মতো মোটাসোটা তাগড়াই নন। বেঁটে রোগাটে গড়ন, প্রকাণ্ড গোঁফ। তাঁর সঙ্গে আমার চেনা জানা অনেক দিনের। রবিবার সন্ধ্যায় কর্নেলের সঙ্গে পৌঁছে দেখি ডাক্তার মজুমদার আমাদের জন্য অপেক্ষা করছেন। বাড়ির সামনের লনে চেয়ার পেতে বসে অনেকক্ষণ গল্পসল্প হলো। রাতের খাওয়া দাওয়ার পর ডাক্তার মজুমদার বললেন, 9:30 তো বাজে, চলুন এখনই বেরিয়ে পড়া যাক। মন্দিরতলা অবশ্য কাছেই। আর হ্যাঁ, থানাতেও আপনার কথা মতো সব জানিয়ে রেখেছি। আমরা মন্দিরের পেছনে পুকুর পাড় ঘুরে যাব। রাতে মন্দিরে কেউ থাকে না। ডাক্তার মজুমদার এর আগে কয়েকটা কেসে কর্নেলকে সাহায্য করেছেন। সেগুলো ছিল হত্যাকাণ্ড। ডাক্তার মজুমদার একজন নামকরা ফরেন্সিক বিশেষজ্ঞ। এটা অবশ্য হত্যাকাণ্ডের কেস নয়, তবু সঙ্গে তিনি থাকায় আমার ভালোই লাগছিল।
ওর বাড়ির পেছনে অন্ধকার মাঠের ধান ক্ষেত, সবজি ক্ষেত আর চাষ জমিতে জল কাদায় একাকার হয়ে সেই পুকুর পাড়ে পৌঁছলুম। ঘন আগাছার জঙ্গল সেখানে। টর্চের আলো সাবধানে পায়ের কাছে ফেলে তিনজনে হাঁটছিলুম। পুকুরটা খুব গভীর মনে হলো। যশোর রোডে মোটর গাড়ি চলাচলের বিরাম নেই, যার ফলে হেডলাইটের ছটা বারবার দেখিয়ে দিচ্ছিল সামনের মন্দিরটাকে। সেকালের বিশাল মন্দির, বটগাছ আছে পাশে। আমরা বটগাছের আড়ালে ওঁত পেতে বসলুম। তখন রাস্তায় একটা জিপ যাচ্ছে দেখতে পেলুম। পেছনে একটা ট্রাক আসছিল। তার আলোয় জিপটাকে পুলিশের জিপ বলে মনে হলো। জিপটা ট্রাকটাকে যেতে দিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে থামল। ডাক্তার মজুমদার ফিসফিস করে বললেন, পুলিশ এসে গেল তাহলে। জিপটা একটু থেমেই চলে গেল। কিছুক্ষণ পরে মন্দিরের কাছাকাছি এসে ব্রেক কষল একটা প্রাইভেট কার। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে আলো জ্বলল এবং দেখলুম বেণীমাধব নামছেন। তিনি একা এসেছেন গাড়ি নিয়ে। উত্তেজনায় আমার দম আটকে যাচ্ছিল। বেণীমাধব গাড়ি থেকে নেমে মন্দিরের সামনে এসে একটু কাশলেন। মন্দিরের সামনে পাঁচিল এবং উঁচু ফটক রয়েছে। ফটক দিয়ে তাকে ভেতরে ঢুকতে দেখলুম। পাঁচিলটা তত উঁচু নয়। বেণীমাধবকে আবছা দেখা যাচ্ছিল। ভেতরে গিয়ে উনি আবার কাশলেন। তারপর টর্চ জেলে মন্দিরের ভেতরে আলো ফেললেন। আমরা এবার উঠে দাঁড়িয়ে ওর ক্রিয়াকলাপ লক্ষ্য করছি। টর্চের আলোটা কয়েক সেকেন্ড মাত্র স্থির রইল। তারপর বেণীমাধব আলো নিভিয়ে ফেললেন এবং হন্তদন্ত হয়ে ফিরে চললেন ওর গাড়ির দিকে। কর্নেল চেঁচিয়ে উঠলেন, বেণীমাধব বাবু, বেণীমাধব বাবু! তারপর দৌড়লেন রাস্তার দিকে। সেই সময় মন্দিরের দুপাশ থেকে কয়েকজন পুলিশ বেরিয়ে টর্চ জ্বালল। ভারী কি গলায় পুলিশ অফিসারের ডাক শুনতে পেলুম। গাড়ি থামান, নইলে গুলি করব। কিন্তু বেণীমাধবের গাড়িটা বোঁ করে গুলতির মতো ছুটে গেল। পুলিশের জিপটাও একটু তফাতে গাছের আড়ালে দাঁড় করানো ছিল। পুলিশ অফিসার এবং কনস্টেবলরা দৌড়ে গিয়ে জিপে চাপলেন। তারপর জিপটাও দ্রুত ছুটল বেণীমাধবের গাড়ির উদ্দেশ্যে। কর্নেল চেঁচিয়ে কিছু বললেন পুলিশ অফিসারকে, কিন্তু কানে গেল না। ঘটনাটা এত ঝটপট ঘটে গেল যে আমার হকচকানি কাটতে একটু সময় লাগলো। কর্নেল ততক্ষণে ফটক দিয়ে মন্দির বাড়িতে ঢুকেছেন। ডাক্তার মজুমদার আর আমি অন্ধকারে বটতলায় দাঁড়িয়ে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে। এবার হুঁশ ফিরল। দুজনে মন্দির বাড়িতে গিয়ে ঢুকলুম। কর্নেল টর্চ জেলে মন্দিরের ভেতর আলো ফেলেই চমকে যাওয়া স্বরে বললেন, এ কি? যা দেখলুম শরীর শিউরে উঠল আতঙ্কে। শিবলিঙ্গের নিচে একটা লোক চিত হয়ে পড়ে আছে। তার চোখ দুটো ঢেলে বেরিয়েছে, দাঁতের ফাঁকে জিভও বেরিয়ে রয়েছে। বিভৎস দেখাচ্ছে তাকে। নাকের তলায় একটু রক্তও আছে। মনে হলো কেউ লোকটাকে মেরে ফেলেছে। লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁপ দাড়ি, দেখতে ভিখিরিদের মতো। ডাক্তার মজুমদার বললেন, সর্বনাশ, এ আবার কে? তারপর হন্তদন্ত হয়ে মন্দিরে ঢুকলেন জুতো খুলে রেখে। টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে দেখার পর ডাক্তার মজুমদার গম্ভীর মুখে বললেন, বহুক্ষণ আগেই মারা গেছে। গলায় ফাঁস আটকে মেরে ফেলা হয়েছে সম্ভবত। হ্যাঁ, এই তো দেখছি নাইলনের দড়ি পড়ে রয়েছে। কর্নেল, আমার মনে হচ্ছে শিবলিঙ্গের আড়ালে খুনি বসেছিল ওত পেতে। এই লোকটা যে কোনো কারণেই হোক সম্ভবত এখানে ঢুকে প্রণাম করছিল। সেই সময় গলায় আচমকা ফাঁস আটকে হ্যাঁচকা টান দিয়েছে। তারপর উনি পায়ের কাছে ঝুঁকে কি যেন কুড়িয়ে নিলেন। উত্তেজিতভাবে বললেন, কর্নেল, এ যে দেখছি সেই রকম কালো কালো লোম। দেখুন দেখুন। কর্নেল হাত বাড়িয়ে ওগুলো নিলেন। টর্চের আলোয় পরীক্ষা করে বললেন, হ্যাঁ, প্রাণীটা যে শিম্পাঞ্জি তাতে কোনো ভুল নেই, কিন্তু পুলিশ অফিসার ভদ্রলোকের কাণ্ড দেখুন। আমি বারণ করলুম বেণীমাধব বাবুর পেছনে ছুটতে, শুনলেন না। বেণীমাধব বাবুকে তো ওর বাড়িতেই পাওয়া যেত পরে। আসল রহস্য পেছনে ফেলে রেখে ওর পেছনে ছোটার কোনো মানেই হয় না। হ্যাঁ, পুলিশ বেণীমাধবকে পাকড়াও করে করবেটা কি? উনি প্রভাবশালী লোক। তাছাড়া ওর বিরুদ্ধে অভিযোগটাই বা কি? মন্দিরে আসা নিশ্চয়ই অপরাধ নয়। আমার ধারণা পুলিশ আপনার বক্তব্য ঠিক বুঝতে পারেনি। আমি তো ওদের বলেছিলুম মন্দিরতলায় একটা চোরাই মাল কেনা বেচা হবে। আপনার কথাও বলেছিলুম। যাকে এখন এই লাশটার ব্যাপারে কি করা যায় বলুন তো? কর্নেল রাস্তার দিকে তাকিয়েছিলেন। একটু হেসে বললেন, মনে হচ্ছে বেণীমাধবের সঙ্গে তর্কাতর্কি করে পুলিশ ফিরে আসছে। বেণীমাধবকে গ্রেপ্তার করা সম্ভব নয়, তাও বিনা অভিযোগে।
পুলিশের জিপটা সত্যি ফিরে এলো। জিপ থেকে নেমে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন সেই পুলিশ অফিসার। বললেন, বেণীমাধব রায় মহা দড়িবাজ লোক, বলে কি মন্দিরে প্রণাম করতে গিয়েছিল। যাই হোক, ওকে ঘাটালুম না আপাতত, কিন্তু অন্য পার্টি তো এলো না কর্নেল। এসেছিল, কিন্তু তৃতীয় এক পার্টি তাকে খুন করে মাল হাতিয়ে কেটে পড়েছে অনেক আগেই। ওই দেখুন। মন্দিরের ভেতরে লাশটা দেখেই পুলিশ অফিসার চমকে উঠলেন। সর্বনাশ, এ আবার কি? যেই হোক, একে কিন্তু বেণীমাধববাবু খুন করেননি, তা আপনারা এবং আমরা সবাই দেখেছি। বেণীমাধব এই মড়াটা দেখেই ভয় পেয়ে চলে গেছেন। আইনত উনি বড়জোর একজন সাধারণ সাক্ষী হতে পারেন। যাই হোক, বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন এখনই। আমরা রাস্তায় গিয়ে দাঁড়ালুম। পুলিশ অফিসার আবার জিপ নিয়ে বেরিয়ে গেলেন। কনস্টেবলরা মন্দিরে পাহারায় রইল। কর্নেল বললেন, চলুন ডক্টর মজুমদার, কনস্টেবলদের বলে যাচ্ছি, দরকার হলে আমাদের সঙ্গে আপনার বাড়িতে যোগাযোগ করবে ওরা। এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। ডাক্তার মজুমদারের বাড়ির সামনের লনে গিয়ে আমরা বসলুম। তখন রাত প্রায় 10:30 বাজে। জোরালো হাওয়া দিচ্ছিল বলে মশার উৎপাত নেই। এক প্রস্থ কফি এলো। কফি খেতে খেতে ডাক্তার মজুমদার বললেন, লোকটার পরিচয় না পেলে কিছু বোঝা যাবে না। দেখে মনে হলো পাগলা ভিকিরি টিকিরি যেন, কিন্তু ওকে খুন করলো কেন? বাঁটুল রহস্য আরো ঘনীভূত হলো ডক্টর মজুমদার। শুধু এইটুকুই আপাতত বলতে পারি। আমি বললুম, বেণীমাধবের কাছেই সব রহস্যের চাবি রয়েছে, চলুন না তার কাছে যাই। দরকার নেই ডার্লিং, উনি কাল সকালে আমার কাছে হাজির হবেন। আচ্ছা কর্নেল, শিম্পাঞ্জিকে দিয়ে মানুষ খুন করানো কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। শিম্পাঞ্জি বুদ্ধিমান প্রাণী, তাকে খুন করতে শেখানো মোটেও অসম্ভব কিছু নয়। প্রথমে মানুষের ডামি তৈরি করে ডামির গলায় ফাঁস আটকানোর ট্রেনিং দিলেই শিখে নেবে। বেণীমাধবের ঘরে টেবিল ল্যাম্প না নিভলে ভৌতিক উপদ্রব শুরু হয় না, তাই শিম্পাঞ্জিটাকে তার মালিক টেবিল ল্যাম্পের সুইচ অফ করতেও শিখিয়েছে। আরও কত কি শিখিয়েছে কে জানে। ভৌতিক উপদ্রবটা সত্যি অদ্ভুত। আচ্ছা কর্নেল, ব্যাপারটা কি হতে পারে বলুন তো? নিছক একটা টেপ রেকর্ডারের ব্যাপার সম্ভবত। বেণীমাধবের ঘরে আলো না থাকলেই ব্যাপারটা জমে ওঠে। আলো জ্বললে ভুতুড়ে উৎপাত মোটেও জমে না, বরং ধরা পড়ার চান্স থাকে। আমার ধারণা, শিম্পাঞ্জিটা খুদে টেপ রেকর্ডার নিয়ে এসে জানলার ধারে সেটা চালিয়ে দেয়। ক্যাসেটে কাঁচ ভাঙার শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ, হাঁটা চলার শব্দ সবই রেকর্ড করা আছে। কিন্তু এর উদ্দেশ্য কি? হয়তো কেউ কোনো কারণে বেণীমাধববাবুকে ভয় দেখাচ্ছে। কিছুই বোঝা যাচ্ছে না। রহস্য সত্যি ঘনীভূত। পরদিন সকালে কর্নেলের বাড়ি গিয়ে দেখি বেণীমাধববাবু হাজির। এদিন ওকে ভীষণ বিপর্যস্ত দেখাচ্ছিল। চোখ দুটো লাল, উস্কো খুস্কো চুল। আমাকে দেখে কোনো সম্ভাষণও করলেন না। কর্নেলের সঙ্গে আগের কোনো কথার জের টেনে বললেন, হ্যাঁ, যা বলছিলুম কর্নেল, সত্যি আমি এতখানি তো লিয়ে ভাবিনি, নইলে আপনাকে ব্যাপারটা জানাতুম। আমি বৈজুনাথের সঙ্গে আমার অনেক দিনের কারবার। দুনিয়া জুড়ে ওর ঘাঁটি। অদ্ভুত অদ্ভুত পুরনো জিনিস জোগাড় করে সে কিউরিও শপে বেচে। আলেকজান্ডারের বাঁটুলও আমি তার কাছেই কিনেছিলুম। ওই বাঁটুলটা কেনার পর আমি বাড়ি নিয়ে গিয়েছিলুম। জিনিসটা বেচার ইচ্ছে ছিল না। হ্যাঁ, ভেবেছিলুম সাজিয়ে রাখবো ঘরে। আর রাখতে গিয়ে একদিন হাত থেকে ওটা পড়ে গেল। আর তারপর দেখলেন যে ওটা দুভাগ হয়ে গেছে এবং ভেতরে আছে একটা প্রকাণ্ড হিরে। আমি চমকে উঠলাম। বেণীমাধবের মুখেও বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, তাহলে তাহলে আপনি দেখেছেন? হ্যাঁ, তবে বাঁটুলটা আমার হাত থেকে দৈবাত পড়ে যায়নি। ওর ভেতরে হিরে লুকোনো আছে, সেটা আরিয়ানের লেখা সম্রাট আলেকজান্ডারের জীবনী পড়েই জেনেছি।
ওটা দেখতে বাঁটুলেরই মতো এবং গ্রিক যোদ্ধারা আত্মরক্ষার জন্য এই জিনিস কাছে রাখতেনও বটে, কিন্তু কিছু বাঁটুলের ভেতর মূল্যবান পাথর বা মণিমুক্তও লুকিয়ে রাখা হতো। সেগুলো আসলে বাঁটুল নয়, কৌটো। বিশেষ করে দিগ্বিজয়ে বেরিয়ে কিংবা পররাজ্যে হানা দেবার সময় এই অদ্ভুত কৌটো কাজে লাগত। লুণ্ঠিত বিশেষ মণিমুক্ত এর ভেতরে নিরাপদে রাখা যেত। কেউ টের পেত না, ভাবত ওটা আত্মরক্ষার অস্ত্র মাত্র। এবার কর্নেল একটা চুরুট ধরালেন, তারপর বললেন, আপনি বাঁটুলটা দিয়ে গেলে আতস কাচের সাহায্যে পরীক্ষা করে দেখেছিলুম ওটার মাঝামাঝি জোড়া দেওয়া এবং একটা কালো বিন্দু রয়েছে। সেখানে ছুরির ডগার চাপ দিতে খুলে গেল। অবাক হয়ে দেখলুম ভেতরে প্রকাণ্ড একটা হিরে ঝলমল করছে। তখন বুঝলুম কেন এটা আপনি আমার জিম্মায় রাখতে দিয়ে গেছেন। বৈজনাথ বলেছিল এরকম গ্রিক বাঁটুল তার কাছে আরও একটা আছে, সেটা নাকি সম্রাট আলেকজান্ডারের বাবা ফিলিপের। আর বৈজনাথ সেটার দাম 1.5 গুণ বেশি চেয়েছিল। তা আমি তো তখনও জানি না এর ভেতর কি আছে, তাই বেশি দাম শুনে নিতে রাজি হইনি। পরে পস্তালুম খুব। হ্যাঁ, দেশ বিদেশের প্রত্নদ্রব্য নিয়ে চোরা কারবারের অভিযোগে বৈজনাথের বিরুদ্ধে পুলিশের হুলিয়া ঝুলছে আমি জানতাম। প্রকাশ্যে তার সঙ্গে যোগাযোগ করা কঠিন, আর সেও বরাবর গোপনে দেখা করত। তার এক বন্ধু থাকে পার্ক স্ট্রিটে, তাকে বলে এলুম বৈজনাথ যেন শিগগির দেখা করে আমার সঙ্গে। কিন্তু কদিন পরে বৈজনাথ আমার দোকানে এলো ওই ভিখিরির ছদ্মবেশে, কিন্তু আমার গরজ দেখে সে এবার বাঁটুলটার দাম আরও বাড়িয়ে দিল। কত চাইল বৈজনাথ? আলেকজান্ডারের বাটুলের দাম চেয়েছিল 5,000 টাকা, দরাদরি করে 3,000-এ কিনেছিল। এটার দাম চাইল 10,000 টাকা, অথচ প্রথমে চেয়েছিল কিন্তু মোটে 6,000 টাকা। তারপর ওকে কি বললেন আপনি? কি আর বলবো, আমি একটু দ্বিধায় পড়লুম। যদি এ বাটুলটার ভেতর হিরে না থাকে, আর তাছাড়া বাটুলটা যে সত্যি সত্যি ফিলিপের তার প্রমাণ কি, তাই না? ওটা তো জাল বাটুলও হতে পারে। প্রত্নদ্রব্য হিসেবে এসব জিনিসের বাজার দর প্রচণ্ড, তাই জাল হওয়া তো খুবই স্বাভাবিক, ঠিক না? ঠিকই বলেছেন। তবে আলেকজান্ডারের বাঁটুলটা অবশ্য জাল নয় বলেই মনে হচ্ছে, কারণ ওর ভেতরে হিরে আছে এবং আরিয়ান ঠিক তারই আভাস দিয়েছেন জীবনী গ্রন্থে। কিন্তু বৈজনাথের সামনে সেটা তো পরীক্ষা করা যায় না। তাছাড়া সে আমাকে দেবেও না গোপনে তার চোখের আড়ালে পরীক্ষা করতে, তাই ইতস্তত করছিলুম। তখন বৈজনাথ নিজে থেকেই প্রস্তাব দিল যে ঠিক আছে, টাকা জোগাড় করে কাগজে বিজ্ঞাপন দিতে হবে কৌশলে, কারণ ওর পক্ষে আর এখানে আসা সম্ভব হবে না। পুলিশ ওঁত পেতে বেড়াচ্ছে ওর জন্য। কোন কাগজে কিভাবে বিজ্ঞাপন দিতে হবে তাও সে বলে দিয়ে গেল। সে একথাও বলল যে আমার বাড়িতে সে যাবে না। বৈজনাথ নামটা তো বাঙালি নয়, তাহলে দৈনিক সত্যসেবকে বিজ্ঞাপন দিতে বলেছিল কেন? বৈজনাথ ওর ছদ্মনাম, ও আসলে বাঙালি। ওর প্রকৃত নাম অবশ্য আমিও জানি না, অনেকগুলো নাম নিয়ে ও কারবার চালাতো। তারপর আপনি বিজ্ঞাপন দিলেন? হ্যাঁ, দিলাম, শেষ পর্যন্ত দিলাম, কারণ আমার লোভ বেড়ে গিয়েছিল যে। তাছাড়া মনে মনে ঠিক করেছিলাম নির্জন মন্দিরে আমাকে সে বাঁটুলটা বেচা মাত্র ওটা খুলে দেখে নেব। যদি হিরে না থাকে তাহলে পিস্তল দেখিয়ে ওকে ভয় পাইয়ে টাকা ফেরত নেবেন, এই তো? ঠিক বলেছেন। বৈজনাথ আপনার বাড়ি যেতে চায়নি কেন বোঝা যাচ্ছে। সে ভেবেছিল বাড়িতে ওকে পেয়ে আপনি ব্ল্যাকমেইল করে কম দাম দেবেন। বৈজনাথ বড় ধুরন্ধর ছিল, হ্যাঁ, কিন্তু বেঘরে মারা পড়ল শেষ পর্যন্ত। এতক্ষণে টের পেলুম যশোর রোডে সেই মন্দিরে যার মরা দেখেছি সেই লোকটা বৈজনাথ। ভিখিরির ছদ্মবেশেই ওখানে গিয়েছিল সে। বাঁটুলের ভেতরের হীরের খোঁজ কেউ আগে থেকেই জানত বেণীমাধববাবু, তাই সে মরিয়া হয়ে উঠেছিল। তার সম্পর্কে আমরা এখনো কিছু জানি না, শুধু এটুকু বুঝতে পারছি যে তার একটা শিক্ষিত শিম্পাঞ্জি আছে। শিম্পাঞ্জিকে দিয়ে সে টেবিল ল্যাম্প নিভিয়ে
ক্যাসেট বাজিয়ে ভূতপ্রেতের ভয় দেখিয়েছে আপনাকে। সে ভেবেছিল আলেকজান্ডারের বাঁটুলের ভেতরকার হীরের খবর আপনি জানেন না, অতএব ভূতের উৎপাতে উত্তক্ত হয়ে ভাববেন ওই বাঁটুলটাই এর মূলে এবং ওটা হাতছাড়া করতে চাইবেন। আচ্ছা বেণীমাধববাবু, কেউ কোনোদিন কি আপনার দোকানে এসে বাঁটুলের খোঁজ করেছিল? না, বাঁটুল সম্পর্কে কেউ খোঁজ করেনি। তবে হ্যাঁ, একজন খদ্দের কিছুদিন আগে জিজ্ঞেস করছিল যে খ্রিস্টপূর্ব কোনো গ্রিক প্রত্নদ্রব্য আমার কাছে পাওয়া যায় নাকি। কেমন চেহারা তার, মনে আছে? হয়তো আপনার মতোই মুখে দাড়ি ছিল, তবে কালো দাড়ি, বয়স 40-42-এর মধ্যে, লম্বা গড়ন, গায়ের রং ময়লা। লোকটাকে আমার মনে আছে কারণ হ্যাঁ, ওর ওই নাকটার জন্য। ওরকম বাঁকা লম্বা নাক সচরাচর মশাই দেখা যায় না, বাজ পাখির মতো কতকটা। আর তার চোখে সানগ্লাস ছিল। লোকটাকে আমার পছন্দ হয়নি, জানেন তো। ওই কেমন একটা ওই নাকি স্বরে ইংরেজিতে কথা বলছিল। কর্নেল গুম হয়ে কি ভাবতে থাকলেন। চোখ বুজে টাকে একবার হাত বুলিয়ে সাদা দাড়িতে আঁচড় কাটতে থাকলেন অভ্যাস বসে। আমি একটা পত্রিকায় চোখ রাখলুম। বেণীমাধব উসখুস করছিলেন, কি একটা যেন বলতে যাচ্ছিলেন। সেই সময় কর্নেল বললেন, পার্ক স্ট্রিটে বৈদ্যনাথের সেই বন্ধুর চেহারা কেমন? না 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 না, সে নয়, সে নয়। সে যত ছদ্মবেশেই আসুক, ও আমি ঠিক চিনে ফেলব। আর তাছাড়া সে ফর্সা, মোটা সোটা, তার নাকটা বেঁটে, আমার বয়সী লোক। নাম কি? ভোমরলাল চোপড়া, অবাঙালি। ওই ইম্পোর্ট এক্সপোর্টের বড় ব্যবসা আছে। তবে বুঝতেই পারছেন সে কেমন ব্যবসা। ঠিকানাটা লিখে দিন প্লিজ, ফোন নাম্বার জানলে তাও লিখে দিন। বেণীমাধব এক টুকরো কাগজে ঠিকানাটা লিখে দিলেন। কর্নেল সেটা পকেটে ঢুকিয়ে রেখে বললেন, ঠিক আছে, আপনি কিছু ভাববেন না বেণীমাধববাবু, আপনার মূল্যবান জিনিস নিরাপদেই থাকছে। খুনে শিম্পাঞ্জির মালিককে খুঁজে বের করতে একটু সময় লাগবে, এই যা। বেণীমাধববাবু চলে গেলেন। আমি বললুম, ভোমরলালের পক্ষে বাঁটুলের গুপ্ত রহস্য জানা খুবই সম্ভব, তাই না কর্নেল? কর্নেল একটু হেসে ফোন তুলে ডায়াল করলেন। তারপর ওর এইসব কথাবার্তা শুনল। হ্যালো, হ্যাঁ, আমি মিস্টার চোপড়ার সঙ্গে কথা বলতে চাই। ও আচ্ছা, কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি ওর এক বন্ধু কথা বলছি। আমার নাম B.M. রায়। কবে ফিরবেন বলে গেছেন? কিন্তু আমার যে জরুরি দরকার ওর সঙ্গে। ট্র্যাঙ্ক কলে কথা বলবো, যদি ঠিকানাটা দয়া করে জানান। বুঝেছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কর্নেল ফোন রেখে বললেন, চোপড়া গেছে কাশ্মীরে বেড়াতে, শ্রীনগরে 2 দিন থেকে যাবে লাদাখে। ওর পিএ ফোন ধরেছিল, বলল ওর সঙ্গে ট্রাঙ্ক কলে যোগাযোগ করা যাবে না, কোথাও থাকার ঠিক নেই। কলকাতার গরম সহ্য হচ্ছিল না, তাই বুঝি লাদাখে? লাদাখের রাজধানী লে, সেখানে নাকি চোপড়ার কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস আছে, ওর পিএ বলল। কিন্তু আমার মনে হচ্ছে চোপড়া একটা কিছু আঁচ করেই কেটে পড়েছে কলকাতা থেকে, কারণ ওর পিএ বলল কবে কলকাতায় ফিরবে ঠিক নেই। লাদাখ থেকে বিদেশেও যেতে পারে। দেশ বিদেশে যাদের কারবার তাদের পক্ষে এটা স্বাভাবিক, তাই না? কর্নেল জবাব না দিয়ে আবার চোখ বুজলেন। কিছুক্ষণ পরে হঠাৎ উঠে গিয়ে সেই পুরনো ইংরেজি বইটা নিয়ে এলেন। দ্রুত পাতা উল্টে একখানে চোখ রেখে বললেন, লাদাখ। আরিয়ান লিখেছেন, মৃত্যুকাল পর্যন্ত সম্রাটের সন্দেহ ছিল পলাতক দেহরক্ষী অ্যাস্টিডোনা তাঁর অমূল্য বাঁটুল চুরি করে পূর্ব দিকে পালিয়ে গেছে। তাঁর মৃত্যুর পর এক চীনা পরিব্রাজক আলেকজান্দ্রিয়ায় আমাকে বলেছিলেন কাশ্মীরের উত্তরে লাদাখ রাজ্যে একদল গ্রিককে দেখেছেন। বুঝলুম, ওরা সেই সম্রাটের বাহিনী থেকে পলাতক গ্রিক দেহরক্ষী সেনাদল। বাঁটুল হারিয়ে সম্রাট এত খাপ্পা হয়েছিলেন যে তাঁর দেহরক্ষী 50 জন সৈনিককেই প্রাণদণ্ডে দণ্ডিত করেন। অ্যাস্টিডোনা এদের নায়ক ছিল। সে পালিয়ে যায় প্রথমে, পরে তার দৃষ্টান্ত অনুসরণ করে আরও 40 জন। বাকি 9 জনের মুণ্ডচ্ছেদ করা হয়।
চীনা পরিব্রাজকের কথায় জানা গেল সেই ৪১ জন গ্রিক সৈনিক লাদাখ রাজ্যে বাস করছে। কর্নেল ওই অংশটুকু পড়ার পর বললেন, আরিয়ানের প্যাপিরাসে লেখা পুঁথি পাওয়া গিয়েছিল আলেকজান্দ্রিয়ার একটি ধ্বংসাবশেষে। তা ১৮৯৪ সালে ইংরেজ ঐতিহাসিক হ্যালডেন ইংরেজিতে অনুবাদ করেন। এই বইটা ১৯০৮ সালে প্রকাশিত ৪র্থ সংস্করণ। কলেজ স্ট্রিটের ফুটপাথে পেয়ে গিয়েছিলাম। এটা এত কাজে লাগবে ভাবতেই পারিনি। কাজে আর কতটুকু লাগলো, শিম্পাঞ্জিওয়ালা খুনিকে যদি ধরিয়ে দিতে পারতো তাহলে বুঝতুম। কর্নেল আমার পরিহাসে কানই দিলেন না। আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে লাদাখ এবং গ্রিক দেহরক্ষী দল কথা দুটো উচ্চারণ করলেন। তারপর আমার দিকে চেয়ে মিটিমিটি হেসে বললেন, জয়ন্ত, এই প্রচণ্ড গরমে প্রাণ আইঢাই করছে। যাবে নাকি লাদাখে? সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুট উঁচুতে লাদাখের অবস্থান। এখন সেখানে দারুণ স্নিগ্ধ আবহাওয়া। চিরবসন্তের দেশ ডার্লিং। আমার বৃদ্ধ বন্ধু আমাকে লোভ দেখাচ্ছেন। বললুম, যেতে আপত্তি নেই, কিন্তু সেখানে সেই খুনে শিম্পাঞ্জি আর তার দুষ্ট মনিপটির সঙ্গে দেখা হওয়ার চান্স আছে কি? থাকতেও পারে। তাহলেই তো মুশকিল। মুশকিল কিসের? যেখানে মুশকিল সেখানেই মুশকিল আসান। প্রাজ্ঞ গোয়েন্দাপ্রবর নিভে যাওয়া চুরুটে অগ্নিসংযোগ করে বললেন, ডার্লিং, শেষ পর্যন্ত এই বুড়োকে কিন্তু সত্যিই মুসলিম পীর মুশকিল আসান সাজতে হবে, এবং তুমি হবে আমার চেলা। ছদ্মবেশ ধরতে হবে নাকি? লাদাখের অধিবাসীরা মোটামুটি ২টি সম্প্রদায় বিভক্ত, মুসলিম এবং বৌদ্ধ। হিন্দুর সংখ্যা খুবই কম, কাজেই মুসলিম পীর সাজাটা নিরাপদ, কারণ আমাকে বৌদ্ধ লামা মানাবে না যতই নিখুঁত ছদ্মবেশ ধারণ করি। তাছাড়া লামাদের দাড়ি থাকে না, তাই লামা সাজতে হলে আমার এই সুন্দর দাড়িটা ছেঁটে ফেলতে হবে। জয়ন্ত, প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু এই দাড়ি ত্যাগ করা অসম্ভব। আপনি না হয় সর্বশাস্ত্রজ্ঞ মানুষ, মুসলিম মন্ত্র আওড়ানো আপনার পক্ষে সম্ভব, কিন্তু আমি তো ওসব কিছু জানি নে। ভয় নেই, আমি মাঝে মাঝে যা আওড়াবো তুমিও তাই আওড়াবে। ঠিক আছে, সায় দিলুম বটে, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছিল না। শ্রীনগর থেকে লাদাখের রাজধানী লের দূরত্ব ৪৩৪ কিলোমিটার। সোনমার্গ নামে একটা জায়গা থেকে রাস্তার দুধারের দৃশ্য বদলাতে শুরু করেছিল। ফুলে ফুলে ঢাকা মাঠ, দূরে সাদা তুষারে ঢাকা পর্বতশ্রেণী, রাস্তা ক্রমশ এঁকে বেঁকে চড়াইয়ে উঠছিল। তারপর পাহাড়ের রাজ্য, পিলে চমকানো বাঁকের নিচে অতল খাদ দেখে মাথা ঘুরে যাচ্ছিল। আর কি অদ্ভুত করণের সব পাহাড়, কত রকম রং তাদের, সোনালি, খয়েরি, কালো, কোনোটা আবার নীল। দিগন্তে যেন আদিম যুগের সব অতিকায় ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে। কোনো পাহাড়ের গড়ন বেঁটে, কোনোটা যেন দৈত্যের মতো, কোনোটার মাথায় সেকালের ভাঙাচোরা দুর্গ, নিচে পর্যন্ত পাথর ছড়ানো। বৌদ্ধ মন্দির গুম্ফাও দেখতে পাচ্ছিল, হলদে রঙের আলখাল্লাধারী বৌদ্ধ ধর্মগুরু লামাদেরও দেখতে পাচ্ছিল। দুপুরে লে পৌঁছে বাস থেকে আমরা নেমেছিলাম। তখনও ছদ্মবেশ ধরিনি। যে হোটেলে আমরা উঠলুম তা থিকসে গুম্ফার কাছাকাছি নিরিবিলি একটা পাহাড়ের গায়ে। হোটেলের নাম সানি লজ। তার মালিক সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, পাঞ্জাবের লোক, অর্জুন সিং নাম। দেখলুম উনি কর্নেলের পূর্ব পরিচিত। নিচের উপত্যকায় ঘাসের মাঠে গুজ্জর রাখালরা ভেড়া চড়াচ্ছিল। অর্জুন সিং বললেন, ওরা যাযাবর জাতি, ওদের বলা হয় গুজ্জর বখরাওয়ালা। কর্নেল, আপনি নাগপা উপজাতির কথা জানতে চাইছেন তো? নাগপাড়া থাকে সামনের ওই পাহাড়টার পেছনে। ওদের চেহারা বাড়ি সুন্দর। কিংবদন্তি আছে যে ওরা নাকি গ্রিকদের বংশধর। আফগানিস্তানে পৌঁছলে কোনো কারণে একদল গ্রিক সৈনিক পালিয়ে এসেছিল লাদাখে। নাগপাড়া তাদেরই নাকি বংশধর। হ্যাঁ, ওদের কথা বইয়ে পড়েছি। ওদের সম্পর্কে আমার খুব আগ্রহ। ঠিক আছে, ওদের একজনের সঙ্গে আমার আলাপ আছে, তাকে ডেকে পাঠাবো। দরকার নেই, আমি গিয়ে আলাপ করব ওদের সঙ্গে। অর্জুন সিং গম্ভীর মুখে বললেন,
নাগপাড়া এমনিতে খুব ভদ্র, কিন্তু ওরা বাইরের লোকের প্রতি খুব সন্দেহপরায়ণ, তাই বাইরের লোকের সঙ্গে মিশতে চায় না। তাছাড়া ওরা কিন্তু দুর্দান্ত হিংস্র প্রকৃতিরও, সাবধানে মেলামেশা করা দরকার। কথা হচ্ছিল হোটেলের ব্যালকনিতে বসে। একটু পরেই কর্নেল বললেন, আচ্ছা ব্রিগেডিয়ার সিং, এখানে কলকাতার ভোমরলাল চোপড়া কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস আছে শুনেছিলুম, কোথায় সেটা? চোপড়াকে চেনেন নাকি? না, নাম শুনেছি। চোপড়া বিপজ্জনক লোক। ও আসলে চোরাচালানি। এখান থেকে চীনের কাশগড়ে যাবার একটা রাস্তা আছে, দুর্গম রাস্তা অবশ্য। চোপড়া সেই রাস্তায় চীন থেকে বেআইনিভাবে জিনিসপত্র আমদানি করে। আমাদের সেনাবাহিনী সারা এলাকায় ছড়িয়ে রয়েছে, কারণ সীমান্ত খুব বেশি দূরে নয়। চোপড়ার ধূর্ততা অসাধারণ, সেনাবাহিনীর চোখ এড়িয়ে কারবার করে। চোপড়ার অফিসটা কোন এলাকায়? অর্জুন সিং আঙুল তুলে শহরের দিকে দেখিয়ে বললেন, ওই যে একটা সাদা বাড়ি, তার নিচে বাজার দেখা যাচ্ছে। বাজারের পেছনে গম্বুজওয়ালা মসজিদের পাশেই চোপড়ার অফিস। এখান থেকে দেখা যাচ্ছে না, ওই টিলার আড়ালে পড়ে গেছে। এরপর কর্নেল আড়ালে ডেকে নিয়ে গেলেন অর্জুন সিংকে। চুপি চুপি অনেকক্ষণ কথাবার্তা বললেন। তারপর দেখলুম অর্জুন সিং হা হা করে হেসে উঠলেন প্রচণ্ড ভুঁড়ি দুলিয়ে। কর্নেল আমাকে ডেকে নিয়ে গেলেন ঘরে। এবেলা বিশ্রাম করা যাক, সন্ধ্যার মুখে আমরা বেরোব। জয়ন্ত, তখন আমি কিন্তু মুশকিল আসান পীর, আর তুমি আমার চেলা। বলছি, ছদ্মবেশটা কি না ধরলেই নয়? यस्मिन् देशे यदाचार। ব্রিগেডিয়ার অর্জুন সিং বিকেলের পরে আমাদের ঘরে এলেন। চাপা গলায় বললেন, ও হ্যাঁ, খবর নিয়েছি। চোপড়া এসেছে দিন চারেক আগে। আমাদের পোশাক পরা শেষ হলেই আমরা বেরোবো। কিন্তু করিডোর দিয়ে এগিয়ে পেছনের দিকে নেমে যাওয়ার সিঁড়ি আছে, ওদিকটা নির্জন। আপনারা নিশ্চিন্তে বেরোতে পারেন। ওদিকে দরজা আমি খুলে রাখছি, নামবার সময় কিন্তু ভেজিয়ে দিয়ে যাবেন। বলে অর্জুন সিং চলে গেলেন। কর্নেল দরজা এঁটে দিয়ে সুটকেস খুলে বললেন, চিতপুরে দাস অ্যান্ড কোম্পানি যাত্রা থিয়েটারের পোশাক ভাড়া দেয়, এগুলো তাদের কাছ থেকে জোগাড় করেছি। ডার্লিং, তোমার তো দাড়ি নেই, অতএব নকল দাড়ি পরতে হবে। মুখ আর দু হাতের চামড়া একটু ময়লা দেখানো দরকার। পেন্ট এনেছি, মেখে নাও। আশা করি কখনো কখনো থিয়েটারেও নেমেছো, আর অসুবিধে হলে আমি সাহায্য করব। কিছুক্ষণ পরে সাজগোজ শেষ করে যখন আয়নার সামনে দাঁড়ালুম, না পারলুম নিজেকে চিনতে, না কর্নেলকে। দুজনের পরনে দুটো কালো আলখাল্লা, মাথায় নোংরা রঙিন কাপড়ের পাগড়ি, গলায় ইয়া মোটা রঙিন পাথরের মালা। কর্নেলের হাতে একটা হাতলওয়ালা ধূপদানি আর প্রকাণ্ড কালো চামর। আমার হাতে একটা মস্ত বড় লোহার চিমটে আংটা পরানো রয়েছে অনেকগুলো। কর্নেল দেখিয়ে দিলেন যে কেমন করে চিমটেটা তুলে বুকে মৃদু ঘা মারতে হবে এবং ঝুনঝুন শব্দ হবে, সেই সঙ্গে বিড়বিড় করতে হবে, ঠোঁট দুটো সব সময় কাঁপবে। তারপর কি বলতে হবে তাও শিখিয়ে দিলেন। ধূপদানিতে এক গাদা টিকে ভরে আগুন ধরালেন কর্নেল। তারপর ধূপ ছড়িয়ে দিলেন। ধোঁয়ায় ঘর ভরে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লুম। হোটেলের পেছনে খাড়া পাহাড়, খাঁজ কাটা গা দিয়ে নিচের রাস্তায় যখন নামলুম তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে কর্নেল বেমক্কা চেঁচিয়ে উঠলেন, ইয়া পীর মুশকিল আসান। ট্রেনিং মতো আমিও চেঁচিয়ে উঠলুম, যা মুশকিল তাহা আসান। রাস্তা ক্রমশ বাজারের দিকে নেমেছে। হরেক রকম যানবাহন চলাচল করছে। তত বেশি ভিড় চোখে পড়ল না। পীর বাবা যে দোকানের সামনে দাঁড়াচ্ছেন এবং ওই বুলি বলে হাঁক দিচ্ছেন, সেই দোকানের লোক এসে ধূপদানির তলার দিকে বাটির মতো গোল পাত্রটাতে ফকাশ করে পয়সা ফেলছে। আর পীর বাবা তার মাথায় চামর বুলিয়ে বিড়বিড় করে মন্ত্র আওড়ে মুশকিল আসান করছেন। কর্নেল ঠিকই বলেছিলেন, প্রচুর মুসলিম এ দেশে বাস করে।
গম্বুজওয়ালা মসজিদের সামনের ধাপবন্দি সিঁড়িতে আমরা যখন বসলুম তখন ধাপের নিচে ভিড় জমে গেল। মসজিদ থেকে দলে দলে লোক বেরিয়ে এলো, তারাও ভিড় করে দাঁড়ালো। পীর বাবা সমানে হাঁক দিচ্ছেন, ইয়া পীর মুশকিল আসান, যাহা মুশকিল তাহা আসান, ইয়া পীর মুশকিল আসান। যাহা মুশকিল তাহা আসান। আর চোখে দেখছিলুম বাঁ পাশে রাস্তার ধারে একটা বাড়ির মাথায় সাইনবোর্ডে লেখা আছে চোপড়া অ্যান্ড কোং। অফিস এখন বন্ধ, কিন্তু দোতলার ঘরগুলোতে আলো জ্বলছে। পীর বাবার ধূপদানির তলার বাটিটা পয়সায় ভরে গেল। তারপর ভিড় ক্রমশ কমে এলো। মনে হলো খুব সকাল সকাল এখানকার লোকেরা হয়তো খেয়ে দিয়ে শুয়ে পড়ে। একদল লোক আবার মসজিদে ঢুকলো এবং কিছুক্ষণ পর বেরিয়ে এলো। পীর বাবা আর তার চেলা দেয়ালে হেলান দিয়ে বসে আছে। আর কেউ মুশকিল আসান করাতে আসছে না ওদের কাছে। মসজিদের ভেতর ঘড়ির বাজনা শুনে বুঝলুম রাত 8টা বাজে। হঠাৎ কোত্থেকে দুটো রাস্তার কুকুর এসে আমাদের বেজায় ধমকাতে শুরু করলো। কিছুতেই তাড়ানো গেল না তাদের। তখন হঠাৎ পীর বাবা গলা চড়িয়ে বলে উঠলেন, बेटा बाटुल को निकालो, मार दो दोनों कुत्तों को। আমি অবাক হয়ে তাকাচ্ছি। পীর বাবা ফের জোর গলায় ধমক দিলেন, अरे कहाँ तेरा बाटुल? हम तुमको जो बाटुल दिया कहाँ रखा तुमने? देखो अभी ढूंढ के। তারপর কুকুর দুটোর দিকে ঘুরে চেঁচালেন, जैसे बाटुल नय 500 ग्राम ओजन, मारले तोদের माथा फुटो হয়ে যাবে জানিস বেটারা। কুকুর দুটো কি বুঝলো কে জানে, হয়তো মুঠো নাড়া দেখেই কেটে পড়ল লেজ গুটিয়ে। তারপর দেখি চোপড়া অ্যান্ড কোংয়ের পাশের গলি থেকে একটা লোক বেরিয়ে এলো। সে হন করে এসে আমাদের সামনে দাঁড়ালো। পরনে প্যান্ট শার্ট, গায়ে রং ফর্সা, মোটাসোটা গরম, নাকটা মোটা। সে মাথা ঝুঁকিয়ে বলল, সেলাম পীর বাবা। পীর বাবা চামড় তুলে মিঠে গলায় বললেন, এসো বেটা, মুশকিল আসান করে দি। লোকটা নিচের সিঁড়িতে ধপাস করে বসে পড়ল। বেটা তোমার নাম কি? জি পীর বাবা, আমার নাম ভোমরলাল চোপড়া, সামান্য ব্যবসাদার। আমি চমকে উঠলুম। তারপর কোনো মতে সামলে নিয়ে বিড়বিড় করার ভঙ্গিতে ঠোঁট কাঁপাতে থাকলুম। কর্নেল একটু হেসে বললেন, কি মুশকিলে পড়েছ বলো তো বেটা ভোমরলাল। ভোমরলাল এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, পীর বাবা, আমার ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখছিলুম আপনি কত লোকের মুশকিল আসান করছেন, তাই আপনার কাছে এলুম। বাবা, আমি বড্ড মুশকিলে পড়েছি, কিন্তু এইখানে রাস্তার ধারে সেসব কথা খুলে বলা যাবে না। দয়া করে যদি আমার ঘরে একটু পায়ের ধুলো দেন খুব ভালো হয়। পীর বাবা উঠে দাঁড়ালেন। ঠিক হ্যাঁ বেটা, চলো। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ধূর্ত চোপড়া নিশ্চয়ই ঘরের ভেতরের উজ্জ্বল আলোয় আমাদের ছদ্মবেশ ধরে ফেলবে। কর্নেল কাজটা ঠিক করছেন না, কিন্তু কর্নেল দেখলুম দিব্যি হেঁটে চলেছেন ওর পেছনে। পাশে সরু গলিতে ঢুকে একটা দরজা, তারপর সিঁড়ি, ওপরে গিয়ে একটা ঘরে আমাদের বসালো চোপড়া। তারপর দরজা বন্ধ করে দিল। পীরবেশী কর্নেল মিষ্টি হেসে বললেন, এবার বলো বেটা, কি মুশকিলে পড়েছ? অমনি চোপড়া প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে বলল, তু শব্দ করলে মরবে। কই বাটুলটা বের কর চটপট, নইলে দুজনেরই খুলি উড়িয়ে দেব। হকচকিয়ে গিয়েছিলাম চোপড়ার কাণ্ড দেখে। লোকটা দেখছি সত্যিই খুনে প্রকৃতির। ইচ্ছে করলো এই 2.5 ফুট লম্বা ও ভারী লোহার চিমটেটা দিয়ে ওর পিস্তল ধরা হাতটাকে গুঁড়িয়ে দিই, কিন্তু কর্নেল ততক্ষণে মুখে প্রচণ্ড ভয় ফুটিয়ে ধূপ করে বসে পড়েছেন। তারপর হাউমাউ করে বললেন, ওরে বাবা দিচ্ছি, আগে তোমার ওই সাংঘাতিক জিনিসটা সরাও। বলে আমার দিকে ঘুরলেন। বেটা তুমি बैठ যাও। তখন আমিও করুণ এবং ভীত মুখ করে ওর মতন ভঙ্গিতে হাঁটু দুমড়ে আসন করে বসলুম। চোপড়ার এক হাতে পিস্তল আর অন্য হাতটা বাড়িয়ে আছে কর্নেলের দিকে। কর্নেল তাঁর আলখাল্লার ভেতর থেকে সত্যি একটা বাঁটুল বের করলেন, ঠিক যেমনটি বেণীমাধব ওকে রাখতে দিয়েছেন তেমনটি। উদ্বিগ্ন হয়ে ভাবলুম, তাহলে বেণীমাধবের বাঁটুলটাই কি এই শয়তান চোপড়াকে দিয়ে দিচ্ছেন কর্নেল? চোপড়া খপ করে বাঁটুলটা কেড়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এবং নেড়ে চেড়ে দেখল। বাঁটুলটার গায়ের ওপরকার খোদাই করা নকশা ও লেখাজোখাও দেখল। দেখে বলল, এই বেটা ফকির, কোথায় পেলি এ জিনিস? হ্যাঁ,
নাগপাদের বস্তির কাছে একটা পাহাড়ি গুহায় কুড়িয়ে পেয়েছি বাবা। তো ওখানে মরতে গিয়েছিলি কেন? ওটাই যে আমার ডেরা বাবা। মাসখানেক আগে তোমার মতো এক বড় আদমিকে এমনই একটা জিনিস দিয়েছিলাম, কিন্তু সে তোমার মতো পিস্তল বার করেনি। তাকে খুশি হয়ে দিয়েছিলাম। জিনিসটা খুব পয়মন্ত, ঘরে থাকলে মুশকিল আসান হয়। তারপরে আর কাউকে দিয়েছিস নাকি? হ্যাঁ, বলতে দাও সে কথা। পয়মন্ত জিনিসটা পেয়ে লোকটার কপাল ফিরে গিয়েছিল। কিছুদিন পরে এসে বলল জিনিসটা হারিয়ে ফেলেছে, আর একটা যদি দিই তার খুব উপকার হয়। তুই আবার দিলি তাকে? হ্যাঁ বাবা, গুহার ভেতরে খুঁজলেই এই জিনিস পাওয়া যায়। চোপড়া পিস্তল পকেটে ভরে বলল, নাগপাড়া তোকে থাকতে দেয় ওদের এলাকায়? শুনেছি ওরা খুব দুর্ধর্ষ প্রকৃতির মানুষ। বাইরের লোককে তো ওদের এলাকায় যেতেই দেয় না। বেটা, আমি খোদার ফকির, পীর মুশকিল আসানের ছেলা। আমাকে নাগপাড়া কিছু বলে না। চোপড়া বাঁটুলটা আবার ভালো করে দেখে নিয়ে বলল, এই বেটা ফকির, ভালো করে শোন। জিনিসটার জন্য তোকে 2 টাকা দিচ্ছি। আর শোন, এই জিনিস আমার আরো চাই। তোকে আরো টাকা দেব। তোর ডেরায় আমাকে নিয়ে চল। কর্নেল আঁতকে ওঠার ভঙ্গি করে বললেন, সর্বনাশ! নাগপাড়া যদি টের পায় তাহলে আমাকে আর আমার চেলাকে তো বটেই, তোমাকেও মেরে ফেলবে। বাবা, একটু ধীরজ রাখো। হ্যাঁ, আমি কাল সকালে তোমাকে আরো কয়েকটা আনিয়ে দিব, ভেবো না। চোপড়া ক্রুদ্ধ চাহনিতে একবার কর্নেলের দিকে আরেকবার আমার দিকে তাকালো, তারপর বলল, আজ রাতেই চাই। নে, ওঠ শিগগির। কর্নেল আরো আঁতকে ওঠার ভঙ্গি করে বললেন, কথা শোনো বাবা, নাগপা বস্তিতে সাংঘাতিক একপাল কুকুর আছে। তারা রাত জেগে পাহারা দেয়। আমাদের দুজনকে তারা কিছু বলবে না, কিন্তু তোমাকে তাদের হাত থেকে বাঁচাতে পারবো না। চোপড়া ফের পিস্তল বের করে বলল, তবে রে বেটা ফকির, আমার সঙ্গে চালাকি হচ্ছে। নাগপা বস্তি কোথায় আমি জানি না বুঝি? ওরা থাকে উপত্যকার সমতলে। পাহাড় টাহাড় ওদের বস্তি থেকে অনেক দূরে। বস্তি দিয়ে গেলে তবে তো কুকুরের পাল্লায় পড়বো। আমরা ঘুরপথে যাব। ওঠ ওঠ শিগগির। আমি মনে মনে ঘাবড়ে গেলুম। কর্নেলের মুখটাও একটু গম্ভীর দেখলুম। চোপড়া পিস্তলটা এবার ওর পাগড়িতে ঠেকাতেই উনি বলে উঠলেন, ওরে বাবা, ওরে, যাচ্ছি যাচ্ছি। ধুরন্ধর চোপড়া হঠাৎ আমার দিকে ঘুরে বলল, এই বেটা ফকিরের চেলা, তুই এখানে থাক। ফকির বুড়ো যদি কোথাও আমাকে ফেলে বেমক্কা কেটে পড়ে, তুই জামিন রইলি। গুহাটা দেখে এসে তবে তোকে ছেড়ে দেব। আর ফকির বুড়ো যদি আমাকে ঠকায়, তাহলে তোর পরিণাম কি হবে আগে দেখে রাখ। এই বুড়ো দেখে যাক, তাহলে আমাকে আর ঠকাবে না। আমার নাম চোপড়া, ভোমর লাল চোপড়া। বলে এসে 3 বার শীষ দিল। অমনি অন্য পাশের একটা দরজা ঠেলে যে বেরিয়ে এলো, তাকে দেখে প্রচণ্ড চমকে গেলুম। কর্নেল তাহলে ঠিকই আঁচ করেছিলেন। কালো বিভৎস চেহারার একটা শিম্পাঞ্জি ঘরে ঢুকলো। কুতকুতে চোখে আমাদের দেখতে দেখতে বিকট ভঙ্গিতে হাসবার মতো দাঁত বের করলো। চোপড়া তার মাথায় হাত বুলিয়ে বলল, জাম্বু, তুই এই বেটাকে পাহারা দিবি। পালানোর চেষ্টা করলেই ওকে নিকেশ করে ফেলবি। বলে চোপড়া হাত দিয়ে গলা টেপার ইশারা করল। হতচ্ছাড়া শিম্পাঞ্জিটা আবার দাঁত বের করলো আমার দিকে তাকিয়ে। কর্নেলের পিঠে পিস্তল ঠেকিয়ে চোপড়া তাকে বাইরের দরজা দিয়ে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করলো। বুঝতে পারলুম দরজায় তালা দিচ্ছে সে। আমি শিম্পাঞ্জির দিকে তাকিয়ে রইলুম। ভয় বুক ঢিপ ঢিপ করছে। আমার গায়ের কালো আলখাল্লার ভেতরে রিভলভার লুকিয়ে রেখেছি বটে, কিন্তু জন্তুটাকে গুলি করলে চোপড়ার লোকেরা টের পেয়ে যাবে। তাছাড়া বাইরে যাবার পথ তো বন্ধ। একা তাদের সঙ্গে এঁটে উঠতে পারবো না। ওর লোকেদের কাছেও যে আগ্নেয়াস্ত্র নেই কে বলতে পারে। শিম্পাঞ্জিটা হেলে দুলে গদাই লস্করি চালে আমার দিকে এগিয়ে এলো। তারপর দাঁত দেখিয়ে ধমক দেওয়ার ভঙ্গিতে বাঁদুরে ভাষায় কি যেন বলল। আমি ভয় ভয়ে ওর সঙ্গে ভাব করার চেষ্টা করলুম। বললুম, ওহে ওহে জাম্বু, এসো এসো, তোমার সঙ্গে আলাপ করা যাক। অমনি ভেতরের দরজায় একটা হুঁতকা মোটা চীনাদের মতো চেহারার লোক উঁকি মেরে ধমক দিয়ে বলল, এই চুপ! বাতচিত করলে জাম্বু থাপ্পড় মারবে। চুপচাপ বসে থাক। লোকটার হাতে দেখছি একটা লম্বাটে সেকেলে পিস্তল। সে আবার দরজার পর্দার আড়ালে চলে গেল।
বুঝলুম আমার সত্যিই টুঁ শব্দ করা চলবে না। ঘরটা বেশ বড়, মেঝে কাশ্মীরি কার্পেটে ঢাকা। বাড়িটা কাঠের মনে হলো, মেঝেটাও কাঠের, তাই জাম্বু নড়াচড়া করলেই মচমচ শব্দ হচ্ছে। সে আমাকে কিছুক্ষণ ধমক দিয়ে মেঝে গড়াগড়ি খেলো, তারপর সোফায় চিত হয়ে শুয়ে মানুষের মতো ঠ্যাং নাচাতে থাকলো। কিন্তু আমি একটু নড়লেই সে চমকে উঠছিল এবং দাঁত বের করে ধমক দিচ্ছিল, কখনো জিভ বের করে ভেঙচি কাটছিল। আমি রাগে অস্থির হয়ে পড়লুম, কিন্তু কিছু করারও নেই। এদিকে কর্নেলের জন্য ভীষণ ভাবনায় পড়েছি। চোপড়া অসম্ভব ধূর্ত লোক বটে। নাগপা বস্তিটাও যে কোথায় কর্নেল সঠিক জানেন না। কোন পাহাড়ে গুহা আছে তাও জানেন না। গুহা যে থাকবেই তারও তো কোনো মানে নেই। কর্নেল কেন যে ছাই ওসব বলতে গেলেন তাকে? হয়তো এবার নিজের প্রাণটিও খোয়াবেন বেঘরে, আর আমার প্রাণটিও শেষ পর্যন্ত যাবে। শিম্পাঞ্জিটা চিত হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে মুখ কাত করে আমাকে দেখে নিয়ে জিভ বের করে ভেঙচি কাটছে, তারপর দাঁত বের করে অদ্ভুত কিচমিচ শব্দে যেন হাসছে। আমার আর সহ্য হলো না। ফের সে জিভ বের করে ভেঙচি কাটলে এবার আমিও জিভ দেখিয়ে ভেঙচি কাটলুম। তখন সে তড়াক করে উঠে বসলো, তারপর হেলে দুলে এগিয়ে এলো আমার দিকে। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। মরিয়া হয়ে আলখাল্লার ভেতরে হাত ভরে রিভলভার বের করবো ভাবছি, এমন সময় সে লম্বাটে হাত বাড়িয়ে আমার দুটো কান মুলে দিল। রাগে দুঃখে আমি গর্জে উঠলুম, তবে রে হতচ্ছাড়া! সেই সময় দরজার পর্দা তুলে সেই লোকটা ধমক দিল, এই, ফের চেঁচাচ্ছিস? চেঁচাবো না তো কি করব? জাম্বু আমার কান মুলে দিচ্ছে, দেখছো না? আরে প্রেস করেছে, তা তুই নড়াচড়া করছিস কেন? হ্যাঁ, কান দুটো জ্বালা করছিল রীতিমতো, রক্ত বেরুচ্ছে কিনা কে জানে। পাগড়ির দুপাশ টেনে কান দুটো ঢেকে ফেললুম। জাম্বু এবার আমার সামনেই মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ল এবং 4 হাত পা তুলে স্থির হয়ে রইল। লোকটা আবার আড়ালে চলে গেল। সময় কিছুতেই কাটছে না। কর্নেলের সঙ্গে এতকাল কত সাংঘাতিক অ্যাডভেঞ্চারে গেছি, কিন্তু এমন বিপদে কখনো পড়িনি। কর্নেলের বার্ধক্যজনিত বুদ্ধিবিভ্রম ছাড়া একে কি বলবো জানি না। কেন যে যেচে এমন করে বাঘের মুখে গলা বাড়িয়ে দিতে এলেন? কিছুক্ষণ পর লক্ষ্য করলাম শিম্পাঞ্জিটা খুব একটা নড়াচড়া করছে না, সম্ভবত ঘুমিয়ে পড়েছে। চোখ বুজে হাত পা তেমনই ওপরে তুলে রেখেছে। হ্যাঁ, ঘুমোচ্ছেই, বদমাস খুনে বাঁদর একটা। হঠাৎ দেখলুম দরজাটা প্রায় নিঃশব্দে খুলে গেল এবং কর্নেলকে দেখতে পেলুম। পরনে সেই পীর বাবার পোশাকটা, পাগড়ি মাথায় নেই। স্বপ্ন নয় তো? না না, স্বপ্ন নয়, ব্যাপারটা সত্যি ঘটছে। কর্নেল দরজা খুলে ইশারা করলেন বেরিয়ে যেতে। নিঃশব্দে উঠে দাঁড়ালুম, কিন্তু পা বাড়াতেই মেঝে শব্দ হলো এবং শিম্পাঞ্জিটা চোখ খুলল। তখন এক লাফে দরজার দিকে গেলুম। জন্তুটাও লাফিয়ে উঠল। ভেতরে দরজার পর্দা তুলে লোকটা উঁকি মারল, কিন্তু কর্নেল তড়াম করে দরজাটা আটকে ঝটপট তালা এঁটে দিলেন। ইন্টারলকিং সিস্টেমের দরজাটা আটকে গেল। তারপর দুজনে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলুম। তারপর আরেকটা দরজা পেরিয়ে গলিতে, গলি থেকে সোজা রাস্তায়। হোটেলে আমাদের ঘরে ঢুকে কর্নেল হাসতে হাসতে বললেন, চোপড়া এখনো পাহাড়ের চাতালে পড়ে রয়েছে। শীতটা সে এতক্ষণে হাড়ে হাড়ে টের পাচ্ছে। যেটুকু গরম পড়ে সন্ধ্যের পর থেকে তা চাপা দিতে ঠান্ডা হিম সাংঘাতিক একটা হাওয়া আসে উত্তর পূর্ব দিক থেকে। রাত যত বাড়ে ঠান্ডার দাপটও তত বাড়ে। আশা করি তুমিও সেটা টের পেয়েছো ডার্লিং। এই আলখাল্লার দৌলতে ততটা পাইনি। আচ্ছা, চোপড়াকে বেকায়দায় ফেললেন কিভাবে? ওকে নিয়ে এই হোটেলের পাশ দিয়ে গেছি। ঢাল বেয়ে নেমে বাঁদিকে একটা পাহাড়ের চাতালে উঠেছি। তারপর আচমকা ধূপদানিটা ওর পিস্তল ধরা হাতের ওপর প্রচণ্ড জোরে মেরেছি। পিস্তলটা খাদে গিয়ে পড়েছে। তখন ওকে জাপটে ধরে কুপোকাত করতে দেরি হয়নি। পিঠ মোড়া করে বেঁধে ফেলেছি পাগড়ি দিয়ে। পাগড়িটা এত কাজে লাগবে ভাবতে পারিনি। 10 হাত লম্বা পাগড়ি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে রেখে ওর পকেট থেকে চাবি নিয়ে দৌড়ে গেছি। যাকে তুমি আলখাল্লাটা ছেড়ে ফেলো, রাত 10টা প্রায় বাজে। আলখাল্লা ছেড়ে রাতের পোশাক পরলুম। তারপর বললুম,
ও হ্যাঁ কর্নেল, সেই বাঁটুলটার কি হলো? ওটা তো নকল বাঁটুল। মসজিদের সিঁড়িতে বসে থাকার সময় দুটো কুকুর এসে পড়ায় আমার বুদ্ধি খুলে গিয়েছিল। নইলে আমার উদ্দেশ্য ছিল সারা রাত ওখানে থেকে চোপড়ার অফিসের দিকে লক্ষ্য রাখা। আচ্ছা, আর কথা নয়, ঘুমানো যাক। বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিয়ে বললুম, তাহলে বোঝা যাচ্ছে এইসব বাঁটুল একটা দুটো নয়, আরও থাকতে পারে। গ্রিক দেহরক্ষীদের কাছেও নিছক অস্ত্র হিসেবে ওগুলো কি ছিল না? সম্রাটের বাঁটুল কিংবা তার বাবা ফিলিপের বাঁটুল অ্যাস্টিরোনা চুরি করেছিল। কর্নেল ঘুম জড়ানো গলায় পাশের বিছানা থেকে বললেন, ফিলিপের বাঁটুলে চোপড়া কোনো হিরে পায়নি, সে ওর কথাবার্তা শুনেই বুঝেছি। সারা পথ ওর সঙ্গে কথা বলে এর আভাস পেয়েছি। চোপড়ার বিশ্বাস সব বাঁটুলে হিরে লুকোনো থাকতে নাও পারে, কিন্তু কিছু বাঁটুলে যে থাকবেই তাও নিশ্চিত। হীরের কথা বলেছিল নাকি চোপড়া? না, হীরের কথাটা বলেনি, বলছিল কিছু বাঁটুল খুব পয়মন্ত তা সে জানে, আবার কিছু বাঁটুল অপয়া তাও সে জানে। যাক এসব কথা, ঘুমো। বেশ শীত করছিল, কম্বল মুড়ি দিতে হলো। সারা রাত বেশ আরামে ঘুমোনো গেল। সকালে উঠে দেখি কর্নেল বিছানায় নেই। কাজেই ব্যালকনিতে বসে একাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কফি খেলুম। তারপর কর্নেল ফিরলেন। বুঝলুম অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গলায় বাইনোকুলার ঝুলছে। লাদাখের পাখি প্রজাপতির পেছনে ছুটোছুটি করেছেন সম্ভবত। একটু হেসে বললেন, সেই চাতালটা লক্ষ্য করেছি দূর থেকে, বাইনাকুলার দিয়ে খুঁটিয়ে দেখেছি, চোপড়া নেই। আমার পাগড়িটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, ওর কাছে ছোড়াও ছিল বোঝা গেল। তবে ডার্লিং, সেখানে এক মজার দৃশ্য দেখতে পেলুম। দুটো পাহাড়ি ছাগল জাতীয় প্রাণী পাগড়ির টুকরোগুলো মহানন্দে চিবুচ্ছে। এই সময় ব্রিগেডিয়ার অর্জুন সিং এলেন। কর্নেল বললেন, ব্যস্ত হবেন না ব্রিগেডিয়ার সিং, কলকাতা থেকে আজ বেনিমাধবের এসে পড়ার কথা, ওকে দিয়েই ফাঁদে ফেলব চোপড়াকে। बैजुनाथকে যে সেই শিম্পাঞ্জি দিয়ে খুন করিয়েছে সেটা প্রমাণ করা চাই আইনের চোখে, নইলে চোপড়াকে আদালতে দোষী সাব্যস্ত করা যাবে না। হ্যাঁ, সেও একটা কথা, তবে পুলিশকে আগেভাগে জানানো উচিত। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের অফিসারেরা ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গেছেন, সেখান থেকে ওরা লে এসে পৌঁছবেন যে কোনো সময়। কাশ্মীরের গোয়েন্দা পুলিশ অনুমতি না দিলে ওরা তো চোপড়াকে গ্রেপ্তার করতে পারবেন না। আমি সব ব্যবস্থা করে এসেছি কলকাতা থেকে। আটঘাট না বেঁধে আপনি কাজে নামেন না দেখছি। উত্তেজনায় অস্থির হয়ে রইলুম। আমার সবচেয়ে বেশি রাগ ওই শিম্পাঞ্জিটার ওপর। পাজি বাঁদরটা আমার কান দুটো মূলে ব্যথা করে ফেলেছে। বাঁদরের হাতে কানমোলা খাওয়ার চেয়ে অপমানজনক সত্যি আর কিচ্ছু নেই। বিকেলে বেনিমাধববাবু এসে পৌঁছলেন। পথে বাস খারাপ হয়েছিল, তাই খুব ভুগেছেন। ওর জন্য পাশের ঘরটা বুক করা ছিল। আমরা কথাবার্তা বলছি, সেই সময় এলেন পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের এক বড় কর্তা প্রণব রুদ্র। ওর সঙ্গে আমার চেনা জানা অনেক দিনের। পর্যটক সেজে এসেছেন দলবল নিয়ে, উঠেছেন অন্য একটা হোটেলে। প্রণববাবু আর কর্নেল চাপা গলায় কথা বলতে থাকলেন। আমি আর বেনিমাধব ব্যালকনিতে গিয়ে বসলুম। দৃশ্য দেখার জন্য আমি একটা ভিউ ফাইন্ডার নিয়ে এসেছি। সেটা চোখে রেখে কথা বলছি বেনিমাধবের সঙ্গে, এবং মাঝে মাঝে বেনিমাধবও আমার ভিউ ফাইন্ডারটা নিয়ে দৃশ্য দেখছেন, তারিফও করছেন। হঠাৎ উনি উত্তেজিত হয়ে বললেন, জয়ন্তবাবু, দেখুন তো ওই পাহাড়ের রাস্তায় ওটা কি? ভিউ ফাইন্ডারে চোখ রেখে দেখি খানিকটা দূরে সোনালি রঙের পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তায় চোপড়া সেই শিম্পাঞ্জিটা হেলে দুলে চলেছে, আর তার পেছন পেছন যাচ্ছে একটা লোক। তাকে ঠিক চিনতে পারলুম না। লোকটার পরনে মাদারির পোশাক, মাথায় পাগড়ি, হাতে একটা ডুগডুগিও রয়েছে। ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। একটু পরে তারা নিচে নামতে থাকলো। সামনে আরেকটা পাহাড়ের আড়াল রয়েছে বলে সমতলে নেমে গেলে তাদের আর দেখতে পেলুম না। কর্নেলকে তক্ষুনি ডেকে ব্যাপারটা জানিয়ে দিলুম। ওদিকেই নাগপা বস্তি আছে শুনেছি, চোপড়ার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। যাই হোক বেনিমাধববাবু, আপনি আর দেরি করবেন না, চোপড়ার অফিসে চলে যান। আপনাকে দেখে চোপড়া নিশ্চয়ই অবাক হবে। আপনি বলবেন এতকাল বৈজুনাথের সঙ্গে কাজ কারবার করেছেন,
বৈজুনাথই বলেছিল নাগপা বস্তির ওদিকে একটা পাহাড়ের গুহায় বাঁটুল কুড়িয়ে পেয়েছে। এখন বৈজুনাথ নেই, তাই আপনি চোপড়ার সাহায্য চাইছেন। কাজেই আরও বাঁটুল উদ্ধার করতে পারলে দুজনে আধা আধি ভাগ করে নেবেন। বেণীমাধব চিন্তিত মুখে বেরিয়ে গেলেন। কর্নেল ও প্রণবরুদ্র বেরুলেন তার মিনিট 10 পরে। আমাকে কর্নেল হোটেলেই থাকতে বলে গেলেন। চুপচাপ একা বসে থাকতে খারাপ লাগছিল। বিকেলের ঝলমলে রোদে বাইরে সে কি অপূর্ব দৃশ্য! এভাবে কাহাতক বসে থাকা যায়? কর্নেলের নির্দেশ মানতে ইচ্ছে করছিল না। শেষ পর্যন্ত বেরিয়েই পড়লুম। হোটেলের নিচের রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে যেতেই ডান দিকের উপত্যকায় একটা বস্তি চোখে পড়ল। ওটাই কি নাগপা বস্তি? পাহাড়ের ঢালে সবুজ ঘাসে একজন গুজ্জার রাখাল ভেড়া চড়াচ্ছিল। তাকে হিন্দিতে জিজ্ঞেস করতে সেও ভাঙা ভাঙা হিন্দিতে বলল ওটাই নাকি নাগপা বস্তি। মাথায় কি খেয়াল চাপলো জানি না, সোজা ঢাল বেয়ে নামতে শুরু করলুম। নিচে উপত্যকায় পৌঁছে কিছু দূর এগিয়ে একটা খাল দেখতে পেলুম। স্বচ্ছ জল বয়ে যাচ্ছে। খালের ধারে উইলো আর পপলার গাছের জঙ্গল। খালের বুকে অজস্র পাথর। পা রেখে রেখে সাবধানে ওপারে চলে গেলুম। জঙ্গলের পর ফাঁকা ঘাসের জমিতে যেই গেছি, একটা সাদা কুকুর দৌড়ে এলো। শীষ দিতেই সে থেমে গেল। তার কাছে এগোবো কিনা ভাবছি, এমন সময় একটি কম বয়সী মেয়ে, মাথায় স্কার্ফ জড়ানো, পরনে সুন্দর রঙিন ঘাগরা, একটা প্রকাণ্ড পাথরের আড়াল থেকে বেরিয়ে আমাকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটির চেহারা অপূর্ব সুন্দর, ফর্সা রং, বড়জোর বছর 10 বয়স। কুকুরটা ছুটে গিয়ে তার কোলে উঠল। আমি একটু হেসে বললুম, তোমার নাম কি? মেয়েটি এবার একটু হাসল, কিন্তু কিছু বলল না। পকেট হাতড়ে ভাগ্যিস কয়েকটা চকলেট পেয়ে গেলুম। কাল আসার পথে কিনেছিলুম সোনমার্গে। গলা শুকিয়ে যাচ্ছিল বারবার, কাহাতক জল খাওয়া যায়, তাই চকলেট চুষছিলাম কর্নেলের পরামর্শে। এখন চকলেটগুলো কাজে লাগলো। মেয়েটিকে চকলেটগুলো দিলাম। মেয়েটিও দ্বিধা না করে সেগুলো নিল। কুকুরটার মুখেও গুঁজে দিল একটা। তারপর ভাঙা ভাঙা হিন্দিতে বলল, তুমি কি এখানে বেড়াতে এসেছো? কোথায় থাকো তুমি? আমি কলকাতা থেকে আসছি। তোমার দেশ কিন্তু খুব সুন্দর। আমার বাবা বলে কলকাতা আরো সুন্দর দেশ। তাই বুঝি? নাম কি তোমার? অন্টি। অন্টি? বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। অন্টির সঙ্গে কথা বলছি, সেই সময় ওদিকে কোথায় ডুগডুগের শব্দ শোনা গেল। শব্দটা শুনতে পেয়ে অন্টি চঞ্চল হয়ে উঠল। বলল, ওই যে মাদারি খেলা দেখাতে এসেছে, আমি খেলা দেখব। সে কোল থেকে কুকুরটাকে নামিয়ে দিল। কুকুরটা কিন্তু চাপা গড়গড় শব্দ করে অন্টির দুপায়ের ফাঁকে ঢুকে পড়ল। অন্টি না বুঝলেও আমি বুঝতে পারছিলুম যে কুকুরটা তার সহজাত বোধে টের পেয়েছে যে কাছাকাছি একটা বিপজ্জনক জন্তু এসেছে। অন্টি, চলো, আমিও তোমার সঙ্গে মাদারির খেলা দেখব। গাছপালার ফাঁকে পাথরের এবড়ো খেবড়ো ঘর বাড়ি দেখা যাচ্ছিল। নাগপাড়া গরিব মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। অন্টির পেছন পেছন ঘরগুলোর কাছে যেতেই একটা লোক বেরিয়ে এলো। সে কেমন যেন সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকালো। অন্টি তাকে দুর্বোধ্য ভাষায় কী সব বলল। তখন সে হাসি মুখে আমাকে নমস্তে করল। অন্টির কুকুরটা কিছুতেই এগোতে চাইছিল না। অন্টি অগত্যা তাকে কোলে তুলে নিল। আবার লোকটা আমায় বলল, আপনি কলকাতার লোক শুনে খুশি হলুম স্যার। আমার বড় ইচ্ছে করে কলকাতা যাই, কিন্তু অত পয়সা কড়ি পাবো কোথায়? ঝটপট ওর সঙ্গে ভাব জমিয়ে ফেললুম। লোকটা অন্টির বাবা, তার নাম হিস্টোফোন। এ নাম যে গ্রিক ভাষার অপভ্রংশ তাতে ভুল নেই। বংশ পরম্পরায় প্রায় 2500 বছর ধরে এই নাগপাড়া গ্রিক ভাষার একটা অপভ্রংশ উপভাষা ব্যবহার করে আসছে। হিস্টোফোন সামান্য লেখাপড়া জানে। তাকে কলকাতা নিয়ে যাব বলায় সে খুশি হয়ে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। ততক্ষণে অন্টি মাদারির খেলা দেখতে উধাও হয়েছে। ঠাসাঠাসি পাথরের বাড়ি নিয়ে বস্তিটা দাঁড়িয়ে আছে। বাড়িগুলোর অবস্থা জরাজীর্ণ এবং আকারে ছোট। একটা ইদারার কাছে ফাঁকা জায়গায় মাদারি খেলা দেখাচ্ছে। ভিড় করে লোকেরা দেখছে। বস্তির অসংখ্য কুকুর নিরাপদে তফাতে দাঁড়িয়ে বেদম গালাগালি করছে শিম্পাঞ্জিটাকে। হিস্টোফোন বলল, মাদারিরা ভালুক বা বাঁদর নিয়ে মাঝে মাঝে খেলা দেখাতে আসে, তবে এই মাদারিটাকে এর আগে তো দেখিনি। আচ্ছা, ওর ওই জন্তুটা কি বলুন তো স্যার?
ওটা একটা শিম্পাঞ্জি। ওটা দেখতে বড্ড কুৎসিত। ওর স্বভাবও নিশ্চয়ই স্যার ভালো নয়। তা তো নয়, শিম্পাঞ্জি ভারী বিপজ্জনক জন্তু। হ্যাঁ, তবু কেমন বশ মানিয়েছে দেখুন। একটু পরে সে আমাকে 1 কাপ কড়া চা এনে দিল। চা খেতে খেতে দেখলুম খেলা শেষ করে মাদারি শিম্পাঞ্জিটাকে নিয়ে এদিকেই এগিয়ে আসছে। ভয় হলো শিম্পাঞ্জিটা আবার আমাকে চিনতে পারবে না তো। কিন্তু ওদের ঘিরে নিয়ে আসছে নাগপাদের নানান বয়সী মানুষের ভিড়। আমাকে মাদারি বা জাম্বু কেউই দেখতে পেল না ভিড়ের ভেতর থেকে। ওরা এগিয়ে গিয়ে একটা বাড়ির সামনে থামল। সেই সময় অন্টি ফিরে এসে তার বাবাকে কি যেন বলল, তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। হিস্টোফোন বলল, মাদারি আর জাম্বুটা আজ রাতে সোলোন নামে একজনের বাড়িতে থাকবে। সোলোন ওকে নেমন্তন্ন করে নিয়ে গেল। সোলনকে? আমাদের সর্দারের ছেলে। এ বস্তিতে একমাত্র সোলোনই আপনাদের কলকাতায় গিয়েছিল। বলছি কি স্যার, আপনি কিন্তু আমাকে কলকাতা নিয়ে যাবেন। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। আজ তাহলে উঠি হিস্টোফোন। আসার সময় অন্টিকে একটু আদর করে এলুম। ওর বাবা হিস্টোফোন আমাকে সেই খাল পর্যন্ত পৌঁছে দিতে এলো। তারপর চাপা গলায় বলল, স্যার, আপনি যদি আমাকে কলকাতা দেখাতে নিয়ে যান তাহলে আপনাকে একটা সুন্দর জিনিস উপহার দেব। জিনিসটা অন্টি কুড়িয়ে পেয়েছিল। কি জিনিস বলো তো? একটা লোহার বল। বলটার গায়ে ছবি আঁকা আছে স্যার। হিস্টোফোন এদিক ওদিক তাকিয়ে নিয়ে ফের বলল, এই জিনিসের দাম আছে স্যার। 1 মাস আগে কলকাতার একটা লোক এসেছিল বস্তিতে। সে আমাদের সর্দারকে বলেছিল লোহার বল কিনতে এসেছে। সর্দার তো খুব রেগে গেছিল। এসব লোহার বল নাকি দেবতাদের খেলার জিনিস। বস্তির অনেকে কুড়িয়ে পেয়ে ঘরে তুলে রেখেছে। কেউ প্রাণ গেলেও বেচবে না, কারণ এ বল তো মানুষ তৈরি করেনি। দেবতারা সেকালে তৈরি করেছিলেন খেলবেন বলে। খেলা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো স্যার, সর্দার কলকাতার লোকটাকে তাড়িয়ে দিয়েছিল বস্তি থেকে। কান খাড়া করে শুনছিলুম। খুব চমকে উঠেছিল ওর কথা শুনে। আচ্ছা, সেই লোকটা কেমন করে জানলো লোহার বলের কথা? হিস্টোফোন আরও গলা চেপে বলল, আমার কলকাতা দেখার খুব ইচ্ছে বলেই বলছি আপনাকে। আর কেউ যেন জানতে না পারে স্যার। আরে জানতে পারবে না, বলো না। আরে আমার খুড়ো রাষ্ট্রফানি এর মূলে। খুড়ো শহরের একটা হোটেলে কাজ করে। তো সেই লোকটার সঙ্গে তার আলাপ হয়েছিল। তাকে সঙ্গে করে একদিন বস্তিতে নিয়ে এসেছিল খুড়ো। ঘরের তাকে এরকম একটা লোহার বল রাখা ছিল। সেটা দেখে লোকটা আগ্রহ প্রকাশ করল। খুড়ো বলল, এটা দেবতাদের খেলার জিনিস। আপনি আমার অতিথি, ভালো লাগে তো নিন, তবে সর্দার জানলে কিন্তু রাগ করবে। উত্তেজনায় অস্থির হয়ে বললুম, হিস্টোফোন, জিনিসটা একবার দেখাবে আমাকে? হিস্টোফোন হন্তদন্ত হয়ে চলে গেল। বেলা পড়ে এসেছে, শিগগির অন্ধকারও হয়ে যাবে। খালের ধারে একটা পাথরের ওপরে বসে হিস্টোফোনের প্রতীক্ষা করতে থাকলুম। মিনিট 5 পরে সে ফিরে এলো। এই দেখুন স্যার। জামার পকেট থেকে যখন জিনিসটা বের করলো, দেখলাম সেই গ্রিক বাঁটুল। একই রকম হিজিবিজি লেখা আর নকশা আঁকা। হাতে নিয়ে নাড়াচাড়া করে বললুম, হিস্টোফোন, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, জিনিসটা আমাকে দাও। অমনি হিস্টোফোন বাটুলটা খপ করে আমার হাত থেকে কেড়ে নিল। গম্ভীর মুখে বলল, না না না, আগে কলকাতা নিয়ে যাবেন, তারপর দেব। বুঝলুম নাগপাড়া যতই ভদ্র হোক, গোয়ার গোবিন্দ কম নয়। হাসতে হাসতে বললুম, আচ্ছা বাবা, ঠিক আছে, তাই দিও। শোনো, আমি থাকি সানি লজ হোটেলে। ওই যে দেখছো পাহাড়ের গায়ে লাল নীল আলোয় হোটেলের নাম লেখা। তুমি কাল সকালেই ওখানে যেও, বরং গিয়ে বলো জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করব, ঠিক আছে? হিস্টোফোন আমার নামটা বিড়বিড় করে মুখস্থ করে নিল। আমি সাবধানে খাল পেরিয়ে ওপারে গেলুম, আর হিস্টোফোন এদিক ওদিক তাকাতে তাকাতে চলে গেল। হোটেলে পৌঁছে দেখি কর্নেল তখনও ফেরেননি। ব্যালকনিতে চুপচাপ বসে রইলুম। উত্তেজনায় মনে মনে ছটফট করছিলুম। হিস্টোফোনের বাঁটুলটার ভেতরে কি সত্যি হিরে আছে? যদি থাকে, হিরেটা ওকে ফেরত দেওয়া উচিত। বেচারা গরিব মানুষ, ওটা বেচলে সে বড়লোক হয়ে যাবে। কর্নেল ফিরলেন ঘণ্টাখানেক পরে। বললেন, কোথাও বেরোনি তো?
বলে হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে আমার আপাদমস্তক দেখে মুচকি হাসলেন। হ্যাঁ, বেরিয়েছিলে দেখছি। আপনি কি অন্তর্যামী? না, তবে তোমার জুতোয় আর প্যান্টে লাল ধুলোর ছাপ দেখে বুঝেছি বেরিয়েছিলে। বসুন, অনেক কথা আছে। সকালে বেণীমাধব এলেন। তখন শুনলুম চোপড়া ভীষণ সতর্ক হয়ে গেছে। বেণীমাধবকে নাকি পাত্তাই দেয়নি, বলেছে ওসব কারবারে সে নেই। ইচ্ছে করলে বেণীমাধব একা বাঁটুলের খোঁজে বেরিয়ে পড়তে পারেন। বাঁটুলের ভেতরে যে হিরে থাকতে পারে সে কথা চোপড়া বিশ্বাসই করেন না। কর্নেল বললেন, অসাধারণ ধূর্ত লোক এই চোপড়া। আমার এই ফাঁদে সে পা দিল না। তাহলে তা দিল না বটে, কিন্তু ওদিকে সে যখন খুনে শিম্পাঞ্জিয়ার একটা লোককে নাগপা বস্তিতে পাঠিয়েছে, তখন বোঝা যাচ্ছে সে একটা বাঁটুল সংগ্রহ করতে চায়। ঠিক তাই। কর্নেল সায় দিয়ে চুরুট টানতে থাকলেন, চোখ বন্ধ। তারপর হঠাৎ নড়ে বসলেন। জয়ন্ত, তোমার নাগপা বন্ধু হিস্টোফোনের তো আসার কথা এখন। হ্যাঁ, কিন্তু কই, 8টা বেজে গেল। কর্নেল উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালেন। চোখে বাইনোকুলার রেখে নাগপা বস্তির দিকটা কিছুক্ষণ লক্ষ্য করলেন। তারপর বললেন, ওদের বস্তিতে কি একটা গন্ডগোল হচ্ছে যেন। অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে গিয়ে বললুম, কই বাইনোকুলারটা দিন তো দেখি। কর্নেল দূরবীক্ষণ যন্ত্রটা দিলে চোখ রাখলুম। তারপর চমকে উঠলুম, হিস্টোফোন বলেই তো মনে হচ্ছে। আরে সে মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে মধ্যিখানে, আর চারদিক থেকে লোকেরা হাত নেড়ে যেন ওকে শাসাচ্ছে। ভিড়ের পেছনে দাঁড়িয়ে চোখ কচলাচ্ছে উন্টি, তার কোলে সেই সাদা কুকুরটা। বাইনোকুলার ফেরত দিয়ে ব্যস্তভাবে বললুম, কর্নেল দাঁড়ান, কি হয়েছে আমি দেখে আসি। কর্নেল একটু ইতস্তত করে বললেন, যাবে, কিন্তু বেণীমাধব বললেন, আমিও বরং যাই জয়ন্তবাবুর সঙ্গে। হ্যাঁ। কর্নেল চিন্তিতভাবে বললেন, আচ্ছা, কিন্তু সাবধানে থাকবেন। আমরা দুজনে হন্তদন্ত হয়ে চললুম। রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে ঢাল বেয়ে নামলুম। ঘাসের ঢালু জমিতে সেই গুজ্জার রাখালকে ভেড়া চড়াতে দেখলুম। সে অবাক চোখে তাকিয়ে রইল। খাল পেরিয়ে যাবার পর আবছা গোলমালের শব্দ এলো। বস্তির পেছনে প্রকাণ্ড সব পাথর রয়েছে, তার আড়ালে গিয়ে দুজনে বসে পড়লুম। ওদের ভাষা জানি না, শুধু বুঝলুম হিস্টোফোনকে কোনো কারণে ওরা গালাগালি করছে আর শাসাচ্ছে। কিন্তু তা কি আমার জন্য? নাগপা বস্তিতে বাইরের লোককে এনে খাতির করেছিল বলে? একটু পরে অন্টির কুকুরটা ধূপ করে কোল থেকে লাফিয়ে পড়ল। তারপর দৌড়ে আমাদের কাছে চলে এলো। পেছন পেছন দৌড়ে ওকে ধরতে এলো অন্টি। এসেই আমাদের দেখে থমকে দাঁড়ালো। ইশারায় ওকে ডেকে জিজ্ঞেস করলুম, কি হয়েছে অন্টি? বাবা তোমাকে দেবতার বল দিয়েছে বলে বাবাকে সবাই বকছে। সর্দার বলেছে বাবার হাত পা বেঁধে ডাইনির গুহায় ফেলে দিয়ে আসবে। কিন্তু দেবতাদের বল তো তোমার বাবা আমাকে দেয়নি, সেটা ওদের দেখাচ্ছে না কেন তোমার বাবা? অন্টি কুকুরটাকে কোলে নিল, তারপর বলল, বলটা তো আমার, আমি কুড়িয়ে পেয়েছিলাম। রোজ বলটা নিয়ে আমি খেলতে যাই, রনির সঙ্গে খেলি যে। বাবা জানলে বকবে, তাই লুকিয়ে যাই। আজ সকালে বলটা নিয়ে খেলছিলাম, আর মাদারিটা সর্দারের বাড়ির সামনে বসেছিল। জানো, ওর বাদরটাকে লেলিয়ে দিল, আর বাদরটা এসে রনির কাছ থেকে কেড়ে নিল। সে কি, মাদারিটা কোথায় এখন? সে তো চলে গেছে। জানো, আমি সর্দারকে বললাম, কিন্তু বিশ্বাস করলো না। বলল তুই ঝুট বলছিস, তোর বাবা বলটা সেই কলকাতার লোকটাকে বেচে দিয়েছে। এই সময় হট্টগোলটা হঠাৎ বেড়ে গেল। পাথরের ফাঁকে উঁকি মেরে দেখলুম লোকেরা হিস্টোফোনকে দড়িতে বাঁধছে। আর থাকতে পারলুম না, দৌড়ে ওদের সামনে হাজির হলুম আমরা। ওরা আমাদের দেখে একটু হকচকিয়ে গেল। টুলে একটা লোক বসে আছে, সাদা চুলদাড়ি, হিংস্র চেহারা, আর তার পরনে আঁটো পাতলুন আর গায়ে একটা নীল রঙের বেঢপ জ্যাকেট। সে দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে কিছু বলল, মনে হলো এদের সর্দার সে। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো ঝাঁপিয়ে এসে আমাকে আর বেণীমাধবকে চাপটে ধরে মাটিতে ফেলল। চেঁচামেচি করেও কোনো ফল হলো না। 1 মিনিটের মধ্যে ওরা আমাদের আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর চ্যাংদোলা করে নিয়ে চলল। পকেটে রিভলভার থাকা সত্ত্বেও কিচ্ছু করা গেল না।
ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটা পাহাড়ের ধারে এনে ফেললো আমাদের। তারপর চড়াই বেয়ে উঠতে শুরু করলো। পাহাড়ের গায়ে একটা গুহা দেখা যাচ্ছিল। গুহার মুখে ধপাস করে ফেলে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেল। ও, এই তাহলে ডাইনির গুহা। অজানা আতঙ্কে বুক ধরাস করে উঠল আমার। আমার পাশে বেণীমাধবকে উপুর করে ফেলেছে। বেণীমাধব অনেক কষ্টে চিত হয়ে বললেন, এ কি বিপদে পড়া গেল বলুন তো জয়ন্তবাবু? হ্যাঁ, গুহার ভেতর দিকের অন্ধকার থমথম করছে। মুখ ঘুরিয়ে দেখলুম এক রাশ হাড় গোড় আর কয়েকটা মরার খুলি পড়ে আছে। শিউরে উঠলুম, সর্বনাশ! গুহার ভেতর নিশ্চয়ই কোনো মানুষ খেকো জন্তু আছে বেণীমাধব বাবু। তারপর খস খস শব্দ শুনে বাঁ দিকে ঘুরে দেখি শুধু আমরা দুজন নই, বেচারা হিস্টোফোনকেও ফেলে দিয়ে গেছে আমাদের সঙ্গে। হিস্টোফোন গুহার দেওয়ালে খাঁজ কাটা একটা পাথরে পায়ের দড়িটা জোরে জোরে ঘষছে। ডাকলুম, হিস্টোফোন! হিস্টোফোন হিংস্র মুখভঙ্গি করে দুর্বোধ্য ভাষায় কি যেন বলল। তারপর সামনে পায়ের বাঁধনটা ঘষাতে থাকলো। তার দেখা দেখি আমরাও অন্য পাশের দেওয়ালের দিকে গড়িয়ে গেলুম। গুহার মুখে খানিকটা জায়গা বাইরে রোদের আভায় আলোকিত হয়ে আছে, কিন্তু মুখেই ঝোপ জঙ্গল বলে আলোটা খুব কম। উঁচু ধারালো একটা পাথর খুঁজে আমরা দুজনে পালাক্রমে আগে পায়ের বাঁধনটা ঘষাতে শুরু করলুম। হাতের বাঁধন আগে কাটা যাবে না, কারণ আমাদের প্রত্যেকের হাত পিঠের দিকে বাঁধা। দড়িগুলো শক্ত লতা দিয়ে তৈরি, তাই সহজে ছেঁড়া যায় না। কিছুক্ষণ পরে হিস্টোফোনের কথা শুনে ঘুরে দেখি সে বাঁধন কেটে ফেলেছে। হিংস্র মুখে সে আমাকে বলল, ডাইনিটা তোমাকে খেয়ে ফেলুক, তোমার জন্য আমার এই দুর্দশা। আমি চললুম। হিস্টোফোন, কথা শোনো, তুমি তো গিয়েও বস্তিতে ঢুকতে পারবে না আর, কিন্তু তোমার মেয়ে অন্টির কি হবে একবার ভেবে দেখেছ? হিস্টোফোন এবার একটু ভড়কে গেল, মুখ কোমড়া করে বলল, সন্ধে অবধি কোথাও লুকিয়ে থাকবো, তারপর চুপি চুপি অন্টিকে নিয়ে পালিয়ে যাব। বরং একটা কাজ করো হিস্টোফোন, তুমি আমাদের বাঁধন খুলে দাও, আমাদের সঙ্গে হোটেলে গিয়ে থাকবে, তারপর সন্ধ্যায় তোমার মেয়েকে নিয়ে যাবে, রাতেই তোমাকে নিয়ে আমি কলকাতা চলে যাব। কথাটা হিস্টোফোনের মনে ধরল। সে ভয়ার্ত চোখে গুহার ভেতরে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, কিন্তু বাঁধন খুলে দিতে দিতে যদি ডাইনিটা এসে পড়ে? আমার প্যান্টের পকেটে দেখো রিভলভার আছে, বের করে হাতের কাছে রাখো। আমি গুলি ছুটতে জানি না। আরে তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। হিস্টোফোন ঝটপট আমার পকেট থেকে রিভলভারটা বের করে ফেলল। তাকে বুঝিয়ে দিলাম ট্রিগারটা কিভাবে টানতে হবে। সেফটি ক্যাচ তোলার ঝামেলা নেই, এটা অটোমেটিক। ভাগ্যিস ওরা আমাকে চিৎ করে ফেলে দিয়েছিল, একটু কাত হলেই চোট খেয়ে গুলি বেরিয়ে যেত। হিস্টোফোন আমার বাঁধন খুলে দিল, তারপর বেণীমাধবের বাঁধন খুলতে শুরু করলো। আমি রিভলভার নিয়ে তৈরি রইলুম, কিন্তু ডাইনি হোক আর যেই হোক মানুষ খেকোটির কোনো সাড়া নেই। বেণীমাধবের বাঁধন খুলে দিলে উনি উঠে পড়লেন। তারপর আমরা তিনজনে গুহা থেকে বের হয়ে এলুম। কিন্তু যেই পা বাড়াতে গেছি চড়বড় করে গুহার সামনে এক রাশ পাথর পড়ল। অমনি পিছিয়ে এলুম। হিস্টোফোন উত্তেজিতভাবে বলল, সর্বনাশ! বস্তির লোকেরা আড়ালে ওত পেতে আছে, ওরা আমাদের বেরোতেই দেবে না, বেরোলেই তো পাথর ছুটবে। রাগে খেপে গিয়ে রিভলভার ওপরে তুলে পরপর দুটো গুলি ছুড়ল। প্রচণ্ড প্রতিধ্বনি হলো। তারপর তিনজনে বেরিয়ে পড়লুম গুহার বাইরে। কিন্তু আবার চড়বড় করে পাথর পড়া শুরু হলো। অগত্যা গুহায় ঢুকতে হলো। ওরা নির্ঘাত আড়ালে কোথাও ঘাপটি মেরে আছে, খামোখা গুলি ছুড়ে লাভ নেই। হঠাৎ হিস্টোফোন কান খাড়া করে কি যেন শুনে কাঁপতে কাঁপতে বলল, গুলির শব্দে ডাইনিটার ঘুম ভেঙে গেছে। সর্বনাশ! এবার কি হবে? ঘুরে দেখি গুহার ভেতর অন্ধকারে দুটো হলদে আলো জ্বলজ্বল করছে। অজানা ভয় কেঁপে উঠলুম। আলো দুটো ক্রমশ এগিয়ে আসছিল আমাদের দিকে। বেণীমাধবের হাতেও তার পিস্তলটা দেখতে পেলুম এতক্ষণে। আমি আলো দুটো লক্ষ্য করে গুলি ছোড়ার আগেই উনি পিস্তলের গুলি ছুড়লেন। অমনি কান ফাটানো গর্জন শুনলুম। পলকের মধ্যে দেওয়ালের ধারে সরে গিয়েছিলাম, ভাগ্যিস কি একটা হলুদ কালো প্রাণী লাফ দিয়ে পড়লো মাঝখানে। সঙ্গে সঙ্গে আমি রিভলভারের ট্রিগারে চাপ দিলুম। আবার বিকট গর্জন শুনলুম। তারপর দেখি একটা চিতাবাঘ ডিগবাজি খেতে খেতে বেরিয়ে গেল গুহার বাইরে। তাহলে
ইনি নাগপাদের মানুষকে কটায়নি, হ্যাঁ? বেনিমাধব মন্তব্য করলেন। হিস্টোফোন গম্ভীর মুখে বলল, না, ডাইনিটা এখন চিতাবাঘ সেজেছে। গুহার মুখে উকি মেরে দেখলুম চিতাবাঘের পিঠে রক্ত দকদক করছে। সে গড়াতে গড়াতে নেমে চলেছে পাথরের ওপর দিয়ে। ওদিকে এক দঙ্গল নাগপাকে দেখলুম পড়ি কি মরি করে জঙ্গলের ভেতর দৌড়চ্ছে। আমি বললুম, এখানে আর নয় হিস্টোফোন, ঘুরপথে আমাদের এক্ষুনি হোটেলে পৌঁছানো দরকার। সমতলে জঙ্গল ও পাথরের ভেতর অশেষ কষ্ট ভোগ করে অবশেষে সেই খালটার ধারে পৌঁছলুম আমরা। হিস্টোফোন করুণ মুখে বলল, স্যার, ওনটির জন্য মনটা কেমন করছে স্যার। তার মা বেঁচে থাকলে এতটা ভাবনা ছিল না। ভেবো না হিস্টোফোন, পুলিশের সাহায্যে তাকে তোমার কাছে আমরা এনে দেব। খালের জলে তৃষ্ণা মিটিয়ে আমরা সামনে উঁচু রাস্তার দিকে এগোচ্ছি। হঠাৎ একটা প্রকাণ্ড নীল রঙের পাথরের আড়ালে ধূসর রঙের টুপি দেখতে পেলুম। চোপড়া নয় তো? ইশারায় বেনিমাধব ও হিস্টোফোনকে চুপচাপ আসতে বলে পা টিপে টিপে এগিয়ে গেলুম। টুপিওয়ালা লোকটি ওদিকে ঘুরে কি যেন দেখছে। তার পেছনে গিয়ে রিভলভার উঁচিয়ে হ্যান্ডস আপ বলতে গেছি, অমনি লোকটা চাপা গলায় বলল, চুপ চুপ। চমকে গিয়ে কর্নেল নীলাদ্রি সরকারকে আবিষ্কার করলুম এবং হেসে ফেললুম। কর্নেল আঙুল দিয়ে পাথরের ওপাশে কিছু নির্দেশ করলেন। উঁকি মেরে দেখলুম একটা ফাঁকা ঘাস জমিতে ওক গাছের তলায় বসে আছে ভোমরলাল চোপড়া আর মাদারি বেশি তার সেই চেলা। শিম্পাঞ্জিটা থেবড়ে বসে আপেল খাচ্ছে আর পিঠ চুল করছে। বেনিমাধববাবু চাপা স্বরে বললেন, আরে, চোপড়ার ওই সঙ্গীটাই তো আমার দোকানে গিয়েছিল। ওর বাজ পাখির মতো নাকটা দেখুন, দেখুন দেখুন দেখুন। চোপড়ার হাতে একটা বাঁটুল। হিস্টোফোন ফিসফিস করে বলল, ওই দেখুন স্যার, দেবতার বলটা আমার মেয়ের কাছ থেকে কেড়ে নিয়েছে কিনা। খামোখা আমাকে ওরা ভোগালো। একটু পরে চোপড়া উঠে দাঁড়ালো। বাঁকা নাকওয়ালা সঙ্গীকে কিছু বলল। ও সঙ্গী ডাকলো, জাম্বু পেছনে, ওরা সামনে। কয়েক পা এগিয়েছে, অমনি পাথরের আড়াল থেকে গর্জন করে বেরিয়ে এলো রক্তাক্ত আহত সেই চিতাবাঘটা। জাম্বু পাল্টা গর্জন করলো, তারপর চিতাটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। চোখের পলকে দুটো জানোয়ার মরণপণ লড়াইয়ে নেমে গেল। শিম্পাঞ্জি আর চিতাবাঘ পরস্পরের জন্মশত্রু। চোপড়া পকেট থেকে পিস্তল বের করেছে, কিন্তু গুলি ছুটতে পারছে না। পাছে শিম্পাঞ্জিটার গায়ে গুলি লাগে। দুটো হিংস্র জন্তুর গর্জনে ও লড়াইয়ে তুমুল কাণ্ড চলছে। চিতাটা আমার গুলিতে জখম না হলে হয়তো পিঠ টান দিত শিম্পাঞ্জির এক থাপ্পড় খেয়ে, কিন্তু আহত চিতাবাঘটা মরিয়া হয়ে উঠেছে। সে আচমকা শিম্পাঞ্জিটার গলা কামড়ে ধরল। শিম্পাঞ্জিটা নিতিয়ে পড়ল। সেই সুযোগে চোপড়া চিতাটার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করল। তখন চিতাটাও আস্তে আস্তে নেতিয়ে পড়ল। ক্রমশ দুটো প্রাণীর দেহ নিষ্পন্দ হয়ে গেল। দুটো জানোয়ারই মারা পড়েছে। চোপড়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় হিস্টোফোন দৌড়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে গিয়ে চোপড়ার পায়ের তলা থেকে তার বাটুলটা কুড়িয়ে নিল। চোপড়া সঙ্গে সঙ্গে তার দিকে পিস্তল তাক করে বলল, এই বেটা নাকপা, ওটা দে, দে বলছি, নইলে তোর মুন্ডু উড়িয়ে দেবো। কর্নেল আমাদের ইশারা করলেন। আমাদের তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র। কর্নেল বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, পিস্তল ফেলে দাও ভোমরলাল। এবার চোপড়া ভোরকে গিয়ে পিস্তল ফেলে দিল, আর ওর ঢ্যাঙা সঙ্গীটা গতিক বুঝে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল। কিছুক্ষণ তাকে তাড়া করে ব্যর্থ হয়ে ফিরে এলুম। চোপড়া কোনো কথা বলল না। শিম্পাঞ্জিটার কাছে ধপাস করে বসে পড়ল। শোক প্রকাশ পরে করবেন ভোমরলালজি, এখন আমাদের সঙ্গে আসুন। চোপড়া ঘাড় গোঁজ করে বসেই রইল। তখন কর্নেল বললেন, জয়ন্ত, তুমি হোটেলে গিয়ে প্রণববাবুর সঙ্গে যোগাযোগ করো। ব্রিগেডিয়ার অর্জুন সিংকে বললে উনি যোগাযোগ করিয়ে দেবেন। তুমি ওদের নিয়ে এসো। আসামিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যেতে হবে। আমি পা বাড়ালুম। হিস্টোফোন বলল, ওফ, দেবতার বল ফিরে পেয়েছি। আমার আর কোনো ভয় নেই। সর্দারকে গিয়ে দেখালেই আমার সব দোষ মাফ। আমি বস্তিতে ফিরে চললুম। সে দৌড়ে খাল পেরিয়ে চলে গেল। আমিও চললুম হোটেলের দিকে। উঁচু রাস্তায় উঠে বাঁ দিকে ঘুরে দেখলুম হিস্টোফোনকে দেখে তার মেয়ে ওন্টি দৌড়ে আসছে। কুকুরটাও তার দিকে দৌড়চ্ছে। বস্তি থেকে দলে দলে লোকেরা বেরিয়ে অবাক হয়ে দেখছে ওদের। ডাইনির গুহা থেকে যে বেঁচে ফিরতে পেরেছে, এবং শুধু তাই নয়, দেবতার বলও উদ্ধার করে নিয়ে গেছে। এতে সম্ভবত বস্তিতে এবার তার সম্মান বেড়ে যাবে।
বাবা মেয়ের উজ্জ্বল মুখে দূর থেকে রোদ ঝলমল করতে দেখে আমার মনও আনন্দে ভরে গেল।